আপনাদের সবার কি অবস্থা? ভালো আছেন সবাই? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। নামাজ পড়েছেন? জি ভাই। আসসালামু আলাইকুম ভাই। শিওর? জি জি। আচ্ছা, আপনাদের লেকচার কত হয়েছিল লাস্ট ক্লাসে? 2 হয়েছিল, এখন 3 লেকচার 2 হয়েছিল। ও আচ্ছা আচ্ছা, 2 হয়েছিল। জি ভাইয়া। ও আচ্ছা, তাহলে তো 3 হবে, আমি ভেবেছি 4 হবে। আচ্ছা, হ্যাঁ, ভাই আগের ক্লাসগুলো কিভাবে পাবো? আপনি কি মিস করেছেন আগের ক্লাসগুলো? জি লেকচার 1 মিস করেছেন? জি জি। লেকচার 1 এর একটা রেকর্ড আছে, সেটা হচ্ছে স্কলারস এর ফেসবুক গ্রুপে যদি আপনি যান সেখানে পাবেন, গুগল ড্রাইভে আপলোড করা। সেটা আপনি গুগল ক্রোমে গিয়ে পেস্ট করবেন, ওখান থেকে দেখতে পারবেন। আর লেকচার ও 2 পাওয়া আচ্ছা যাবে না আচ্ছা, হয়তো। ওকে। আর লেকচার 1 টাই বেসিক্যালি দরকার, লেকচার 2 টা আপনি এমনি বুঝতে পারবেন যদি লেকচার 1 টা ক্লাসটা করেন ভালোভাবে। আচ্ছা ঠিক আছে। আর এরপর থেকে ক্লাস মিস দিবেন না, কারণ ক্লাস মিস দিলে কিন্তু বোঝাটা টাফ হয়ে যাবে পরে। জি জি। ঠিক আছে? ওকে। সাব্বির হোসেন, কি অবস্থা? এত মানুষকে আজকে বুঝলাম না। আজকে যে ভরপুর মানুষ, বুঝলাম না। আজকে অনেক মানুষ। মনে হচ্ছে অনেক। জি ভাই, অনেক মানুষ দেখা যাচ্ছে। হয়তো বা তারা ক্লাস মিস করে। না না, তোমাদের তো মনে হয় এমনিতেই 80 জন হয়, 70 60 জন হয়। 60 হয়ে গেছে অলরেডি। 85 এরকম দেখলাম। আচ্ছা আচ্ছা, 85 হয়নি হয়েছে। তোমাদের ব্যাচ আমি যেটা দেখেছি যে 70 80 জন এভারেজ থাকে, ঠিক আছে? তো যাই হোক, তো তোমরা আসলে লেকচার 3 আজকে তোমাদের ক্লাস হবে। তো আমি একটু ওয়েট করছিলাম আসলে, কারণ আজকে শুক্রবার। তো সবাই জানে যে হয়তো বা ভাইয়া একটু লেট করে শুরু করবে, কারণ শুক্রবারে যেটা দেখা যায় যে 2:30টা থেকে শুরু হয়। এখন শুরু করে দিলে আবার অনেকেই, এখন শুরু করে দিলে অনেকে এসে একটু পরেই বলবে যে ভাই আমি বুঝি নাই। তো তখন কি আবার রিপিট করা সম্ভব? আসলে হয় না আসলে। তো যার কারণে একটু ওয়েট করছি, আর 2-3 মিনিট পরে শুরু করে দেবো আর কি। আর এখানে যে লেকচার যেগুলো দেওয়া আছে এখানে, এইগুলো বুঝি নাই কথা। অফলাইন ক্লাসটা কেমন গেল আপনার? ও আচ্ছা, অফলাইন ক্লাসটা, হ্যাঁ ওখানে তো অনেকে ক্লাস করতে এসেছিল। এটা হচ্ছে লক্ষ্মী লক্ষ্মী বাজার, আমার শুনলে হাসি আসে। লক্ষ্মী বাজার, লক্ষ্মী বাজার না, লক্ষ্মী মানে বাজার। ইংরেজি হচ্ছে, আমি জানি বাজার ভাই, তো যে একটা মারামারি হইল। আমি জানি যে ওইটা লক্ষ্মী বাজার। আমি এমনি মজা করে বলি যে লক্ষ্মী বাজার, ঠিক আছে? কিসের মারামারি হয়েছে? মারামারি কিসের হয়েছে, কে বললেন? না ভাই, ওই যে স্যার এটা কি আজকে সকালের লেকচার না? কি সকালের লেকচার? সকালের লেকচার আবার কি? কে বলছেন এটা? স্যার আমি সকালবেলা ক্লাস করতে পারিনি, আপনাকে বলেছিলাম সেই ও লেকচার থেকে হ্যাঁ হ্যাঁ, কিন্তু লেকচার। আমি তো ভেবেছিলাম যে সেই লেকচারটা এখন হবে, লেকচার 4 হবে, কিন্তু এখানে এসে দেখি যে তাদের আসলে লেকচার 3 টা হবে আজকে, মানে ওদের 3 টা হয় নাই। বুঝতে পেরেছেন? চলে যান আপনি। ভদ্র। তো এখন আপনাদের কি অবস্থা সবার? ওখানে যদি ওই সম্পর্কে বলি যে কিভাবে ক্লাস নিলাম সেখানে সামনাসামনি সশরীরে, তো দেখা গেছে যে অনেকেই এসেছিল, আমার অন্যান্য ব্যাচের অনেক অনেক স্টুডেন্ট দেখা করতে এসেছিল, ক্লাস করেছে অনেকে, আবার রিপিট মানে ক্লাস করেছে তারা লেকচার 1।
তো ক্লাস করলো সবাই এবং দেখা গেল যে তারা আসলে খুবই স্যাটিসফাইড আসলে ক্লাসে আসলে। এমনি আপনারাই তো অনলাইনে খুব ভালো লাগছে আপনাদের ক্লাস করে, কিন্তু ওরা আর যেটা হয়েছে যে ওখানে তো আমাকে, আমি মনে করেছি আমাকে কেউ চিনে না, পরে শুনলাম যে ওরাই আমাকে আসলে রিকোয়েস্ট করেছিল, কারণ ওরা হচ্ছে কয়েকটা ব্যাচে অনলাইনে ক্লাস করেছে এতদিন। এটা আবার 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 আসলে ইনশাআল্লাহ জয়েন করবো আমরা। আবার আসলে আবার কোথাও আসলে আপনি আবার আসবেন। ও আচ্ছা, আবার বলতে ওখানে আমাকে তো একদম ফিক্সড করে ফেলেছে। সো আমি বলেছি যে আমি তো সারা সপ্তাহে ব্যস্ত থাকি, ফার্ম গেটে ক্লাস থাকে আমার। পরে বলেছে আপনি যেদিন ফ্রি ওই দিনটাই দেন। পরে আমি বলেছি বুধবারে হয়তো ভাই সকালে ফ্রি আছি। পরে বলছে ঠিক আছে, আমরা রুটিনটা আপনার মতো করেই বানাবো। বুঝতে পেরেছো? ভাইয়া ফার্ম গেটে কি অফলাইন ক্লাস হবে না? ফার্ম গেটে আসলে এটা ডিপেন্ড করছে, যদি দেখা যায় যে আস্তে আস্তে সবকিছু শুরু হচ্ছে টুকটাক, তো যদি শুরু হয় তাহলে তো ফার্ম গেটে অবশ্যই শুরু করতে হবে, কিন্তু এটা দেখা যাক আসলে। তবে আশা করে থাকেন না, মানে অনলাইন ক্লাসগুলো করতে থাকেন, কারণ হঠাৎ করে আপনি আশা করে থাকলেন যে সামনাসামনি ক্লাস করব, সামনাসামনি তো আর ব্যাকের লেকচারগুলো আর পিছনের লেকচারগুলো তো আর পড়ানো হবে না, তাই না, যেগুলো চলে গেছে। সো আচ্ছা ভাইয়া, ভাইয়া বলেন। আনুমানিক কয়দিন লাগবে আমাদের সব শেষ হতে? আর বেশি দিন লাগবে না, ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে আপনাদের। অলরেডি তো লেকচার শুরু হয়ে গেছে। সো ভাইয়া কি শুধু বুধবারই লক্ষ্মীবাজার ক্লাস করেন? বুধবারই থাকবে সকাল 10টায়? ভাইয়া ইংলিশে কয়টা লেকচার? ইংরেজি লেকচার কয়টা সেটা আমি আপনাদেরকে এখনই বলবো না, কারণ এখনই আপনাদের জানার দরকার নেই। সো ইনশাআল্লাহ আপনাদের মানে মোটামুটি যতটুকু লাগে ততটুকু আছে আর কি। আরেকটা কথা কি জানেন, আপনারা তো মনে হয় সবাই লাঞ্চ টাঞ্চ করে ক্লাসে বসেছেন, তাই না? না জি ভাই, আপনি জি করেছেন? ভাইয়া। না ভাইয়া, না কিন্তু ভাইয়া, এখনো লাঞ্চ করেনি। আমার কিন্তু আমি ভাই 2টার দিকে ঢুকতেছিলাম, দেখি না তখন অন হয় নাই, আশায় আসলাম। আমিও করি হয় নাই, নাই না? না আমিও করি নাই। আচ্ছা, আমিও সেম প্রবলেমে জর্জরিত। সেটা হচ্ছে আমি সকালে না খেয়ে ক্লাস নিয়েছি একটা এফসি 21 এর, তো এখন আমি খেতে পারলাম না। সো কি আর করবো, সো আমি ভাবলাম যে আপনার তো পরে আবার হতাশ হয়ে যাবেন যে ভাইয়া এখন আসতেছে না, অনেকে ক্লাস থেকে চলে যাবেন হয়তো। জি না ভাইয়া, তো যার কারণে আপনি 10 মিনিট সময় নেন, 10 মিনিট সময় নিয়ে ভাইয়া নাস্তাটা করে নেন, ক্লাস লাঞ্চটা করে জি নেন। ভাইয়া আপনি খেয়ে জি তারপর ভাইয়া, নাস্তা তাহলে করে নেন, দেন আমাদের সুন্দর মতো ক্লাস হবে। খেয়ে আসেন। আচ্ছা, আপনাদের পার্টিসিপেন্ট কি 60 জনই থাকে? মেবি এমনই থাকে, বেশি থাকে না। কম ছিল, but আজকে একটু বেশি হ্যাঁ লাগতেছে। ভাইয়া, পার্টিসিপেন্ট কি 60 জনই থাকে প্রত্যেকদিন? আজকে একটু এমনই। বেশি মনে দুইটা ক্লাসে তো অনেক কম ছিল, কিন্তু আজকে যে অনেক বেশি। সকালে ব্যাচের থেকে অনেকে এসে পড়ছে, তো এটার জন্য একটু বেশি হয়ে গেছে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। যাই হোক, তো ঘটনা হচ্ছে যে শুরু করে দিবে এখনই। ভাইয়া চ্যাটটা এনেবল করলে ভালো হতো। চ্যাটটি কি এনেবল না? না ভাইয়া, আমি তো এই যে এখনই মিউট করে দিব, এখনই চ্যাট তোমাদেরকে এই করে দিব, এনেবল করে দিব, সমস্যা নেই। দাঁড়াও। আর 2 মিনিট, 3টা বাজতে। 2 মিনিটের মধ্যে শুরু করে দেব। ভাইয়া আপনি খাওয়া দাওয়া করে আসেন, আপনি খালি পেটে ক্লাস নিলে ক্লাস ভালো লাগবে না। না না, সমস্যা নেই। আমাদের জন্য ভাইয়া সুবিধা কথা, আমাদের তো ভিডিও আমরা জায়গায় খাইয়ে বসে পড়তে পারবো। জি ভাইয়া খেয়ে তারপর আসলে তো আমার আমি না খেয়ে থাকতে পারি ভালো, আর খেলে এখন ঘুম ধরবে আমার, পরে কিন্তু পরে আরো ক্লাস নিতে পারবো না, ঠিক আছে? So এখন ঘুমিয়ে ঘুমিয়ে ক্লাস। তাহলে পরে কিন্তু আমি ঘুমিয়ে যাবো, ঠিক আছে? আমার কিন্তু যে দুপুরে লাঞ্চ করার পরে ঘুম আসে, আমার একটা সমস্যা। স্যারের বাসা কোথায়? স্যার আপনার বাসা কোথায়? ওখানে ফার্ম গেটে? না না, এখন অফিসে আছি, কিন্তু বাসা হচ্ছে মোহাম্মদপুরে। মোহাম্মদপুরে? কাছেই তো, বেশি দূর না। আপনি তো মোহাম্মদপুর থেকে তাহলে লক্ষ্মীবাজার অনেক কষ্ট হয়ে যায় না? আমাদের মোহাম্মদপুর ব্রাঞ্চের ক্লাস কেন নেন না আমি বুঝতেছি না তো। আপনার কথা বলেন, আবার বলেন। ভাইয়া মোহাম্মদপুর থেকে আমাদের মোহাম্মদপুর শাখায় ক্লাস কেন নেবেন না আপনি, এটা একটু আমি তো বুঝান। বলছি, আমি কি বলেছি, আমি যদি টিচার হয়ে বলি যে হ্যাঁ আমাকে এখানে ক্লাস দেন, তাহলে এটা আমার এটা বেলোটা কমে যাচ্ছে আসলে, আর এটা নিজে নিজে কেউ বলে না। ঘটনা হচ্ছে আমাকে বলতে হবে যে হ্যাঁ আমরা আইজান স্যারকে চাই, এটা হচ্ছে বিষয়। বুঝতে পেরেছেন? জি ভাইয়া, আর ধরেন আমি ধরেন চাইলাম যে হ্যাঁ ওরা তো আমাকে চাচ্ছে, আমাকে দেন, তো পরে বলবে আপনাকে চাচ্ছে, মানে এটা তারা নাও করতে পারে, তাই না? তো আপনারা যদি চান বা ব্রাঞ্চ দিতে বাধ্য, ঠিক আছে? বুঝতে পেরেছেন বিষয়টা? আচ্ছা ভাইয়া। আর হ্যাঁ, আপনারা যেহেতু চাচ্ছেন, সো আপনারা যেহেতু আমার ব্যাচের স্টুডেন্ট, সো আমি তো সেটাই চাইবো, তাই না, যে আমি এজন্য ক্লাসটা নিতে পারি যেহেতু ওরা চাচ্ছে। আপনার এই যে মোহাম্মদপুরের থেকে ওই যে লক্ষ্মীবাজার যেতে অনেক কষ্ট হয়ে যায় না?
ওটা সিস্টেম আছে, ওখানে পেমেন্টটা হয়তো একটু বেশি দিতে হবে, তা নাহলে তো আমি যাবো না, তাই না? এই হচ্ছে বিষয়। মোটরসাইকেলে যান নাকি ঈদে যান? মানি টক। ওই দিন গেছি উবার দিয়ে গেছি আর কি, মানে বাইকেই গেছি, মানে উবার বাইকে থেকে যাই, বাইকে যাওয়াই আপনার জন্য ইজি হবে, এখান থেকে বেশিক্ষণ লাগেনি, রিক্সা হ্যাঁ সকালবেলা আধা ঘন্টা লেগেছে। আমি 8টা 20-এ রওনা দিয়েছি মোহাম্মদপুর থেকে, তারপর ওখান থেকে টাইম লেগেছে বেরিবাদ দিয়ে স্যার, বেরিবাদ দিয়ে আসছেন। কই দিয়ে গেছে জানি না, আমি 8টা 50 ওখানে নামাই দিচ্ছে আমাকে। ভাই আজকে এটা ইংলিশে কত নাম্বার ক্লাস? হচ্ছে লেকচার 3। ভাই এরপরে তো মনে হয় সলভ ক্লাস। হুম। এরপর আমাদের সলভ ক্লাস হবে, যেমন FC21-এ ওদের সলভ ক্লাস হওয়ার পরে আজকে আমি ওদেরকে নিলাম লেকচার 4। তো এরপরে সুন্দর করে, অর্থাৎ লেকচার 1 থেকে 3 আপনাদের যা যা প্রবলেম আছে সব দাগিয়ে আনবেন, সব একদম সলভ করে দেবো, মানে টিউশনের মতো করে। মানে এটা আমার মাঝে মাঝে খারাপ লাগে যে আপনাদেরকে এত বেশি করে বুঝাই, কেউ আসলে মানে ঘটনা হচ্ছে সবাই বুঝতে যান ক্লাসে, এটা মাঝে মাঝে আমার আফসোস লাগে, এদেরকে এত সহজ করে কেন বুঝাই, অন্যান্য টিচারদের মতো প্রফেশনালি কেন নিই না। দোয়া আল্লাহ অনেক ভাইয়া, এগুলা ঠিক না। না আমি আমাদের যে আরো কয়েকটি টিচার আছে, আমি দেখি ওনারা খুব ধুমাইয়া টিউশন করছে এখন, মানে আমি বলি আমাকে কেউ না টিউশনের কথা বলে না, না কেন, মানে অ্যাকাউন্টিং স্যারটা অনেক ভালো স্যার, অ্যাকাউন্টিং স্যারটা অনেক ভালো আমাদের। কি নাম কি? স্যারটার নাম জানি কি, অভি ভাইয়া, আর অ্যাকাউন্টিং স্যার জানি কি। অভি ভাইয়া হ্যাঁ হ্যাঁ, বাদন বেবি ভাইয়া বেস্ট। বাদন স্যার মনে হয়। বাদন 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 বাদন। হ্যাঁ বাঁধন ভাইয়া ভালো, কেমন কেমন? অনেক ভালো। অনেক ভালো, উনি অনেক ভালো, আপনার মতো এরকম, মানে কথাটা অনেক সবাই মিষ্টি ভালো ভালো স্যার। লাগে। আচ্ছা না ওনার কথা উনি অনেক মিষ্টি। আমাদের কলেজ থেকে আসছে স্যার। ও আচ্ছা, আপনাদের কলেজ থেকে আসে, তাহলে তো আপনার প্রাউড ফিল হওয়ার কথা। আপনাদের হ্যাঁ, কলেজ কোনটা? হামদর্দ পাবলিক কলেজ। ভাইয়া আমি তো লেকচার 1ও পাই নাই 2ও পাই নাই। আপনি কোন কলেজে ছিলেন স্যার? ভর্তি হয়েছেন কবে আপনি? ভাইয়া আমি আর কালকে নিয়ে 2টা ক্লাস পেয়েছি, আজকে সহ 3টা ক্লাস। 3টা ক্লাস পাইছেন, মানে ইংরেজি ক্লাস পাননি আপনি? না ভাইয়া। তো আপনাকে বলে দেই, সেটা হচ্ছে ওই দিন আসলে এই ব্যাচে এগুলা সম্পর্কে একটু হয়তো কথা বলেছিলাম, কে জানি মানে পরে বলছে অফিসে যে আইজান ভাইয়ের ব্যবহার এত রুড, যাই হোক। তো এখন আর রাগারাগি করবো না, আপনাদের সাথে বলছি শুনেন। সেটা হচ্ছে এই যে যারা মিস করেছেন ক্লাস, তারা হচ্ছে যে লেকচার 1টা আপনাদের জন্যই আসলে ওই যে রেকর্ডটা করেছিলাম, ওটা স্কলারসের ফেসবুক গ্রুপে আপলোড করা আছে, ওখান থেকে দেখে নেবেন। আর এটা হচ্ছে লেকচার 1, আর লেকচার 2 আজকে তো লেকচার 3 হচ্ছে, সো আজকে থেকে দয়া করে আর কোনোদিন মিস দিয়েন না, ঠিক আছে? কারণ এগুলো কিন্তু পরে ব্যাক পাবেন না। আর লেকচার 2টা ওটা নিজে নিজে আপনি বুঝতে পারবেন, আর না হলে ওটা পরে করতে পারবেন, কিন্তু লেকচার 1টা হচ্ছে বেসিক। ওখানে ওই যে আপনি রেকর্ডটা দেখেন, ওখানে দেখবেন যে অনেক বিষয় যেগুলো লেকচার শিটে নাই সেগুলো নিয়ে আলাপ করেছি। যারা করেছেন তারা জানেন না যে কি নিয়ে আলাপ করেছি ওখানে। জি ভাইয়া। বেসিক হ্যাঁ, ওখানে বিভিন্ন জিনিস, পার্সন, তাহলে বারবার ভাইয়া সাথে ওইটা কখনো আমি ফেসবুক গ্রুপ থেকে নিয়ে নিব না? হ্যাঁ, ফেসবুক গ্রুপে হয়তো আপনি নাও ওপেন করতে পারেন, ওই লিঙ্কটা আপনি গুগল ক্রোমে করবেন, পেস্ট করবেন, তাহলে ওখান থেকে পারবেন। যাই হোক, সো এখন অনেক কথা বলেছি, আমাদের ক্লাসটা একটু তাড়াতাড়ি শেষ করতে হবে, আর লেকচারটাও সমস্যা নাই, শেষ করা যাবে। এখন আমি সবাইকে মিউট করে দিচ্ছি। জি ওকে। দেখা যাচ্ছে বোর্ড? বোর্ডে মনে হয় লাইট পড়তেছে খুব। একজন বলছে ভাইয়া ক্লাস অনেকখানি হয়ে গেছে, কি আমি মাত্র আসছি, আপনার ভাগ্য ভালো যে এখনো শুরু করিনি, এখনই শুরু করতে যাচ্ছি। তো এরকম প্রশ্ন আর কেউ করবেন না, ঠিক আছে? যে ক্লাস কতটুকু হয়েছে বা কি ঘটনা কতটুকু গেছে, কারণ এখন শুরু করছি। তো এখন থেকে মানে খুব মনোযোগ সহকারে বসে থাকুন, মানে সুন্দরভাবে বসুন খাতা নিয়ে। তো এখন থেকে কিন্তু শুরু হচ্ছে ক্লাসটা, এই মুহূর্ত থেকেই। তো এখন আমরা আর চ্যাটেও আপনারা কিছু বলবেন না, একটা টপিক শেষ করার আগ পর্যন্ত কোনো কথা বলবেন না, বা কোনো প্রশ্ন করবেন না যে ভাইয়া বুঝি নাই। আমি টপিক শেষ করার পরে অনেক প্রশ্ন নিব, অনেক আবার বুঝিয়ে দিব, ঠিক আছে? তো লেখার সময় বলবেন না যে ভাইয়া এইটা বুঝি নাই, তো আমি কিন্তু বুঝাবো রিপিটেডলি, ঠিক আছে? তো এখন আমি লিখছি কিন্তু, দেখেন বলবেন। আচ্ছা,
সো এখানে আমি লিখেছি অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে। সো আজকে লেকচারটাই করে ফেলি, কারণ আমরা তো লেকচার দেখে ক্লাস করবো না। লেকচার দেখে ক্লাস করলে আপনারা বুঝবেন না। সো লেকচার ছাড়া বোর্ডে লিখিয়ে করাবো, যাতে করে বুঝতে পারেন। এটা আমি করে থাকি আসলে স্বাভাবিকভাবে। তো প্রথমে আজকে আমাদের যেটা রয়েছে অ্যাডজেক্টিভ ক্লজ। আমরা ডিপেন্ডেন্ট ক্লজ পড়েছি, তাই না? ডিপেন্ডেন্ট ক্লজ পড়েছি প্রথম লেকচারে, যে ডিপেন্ডেন্ট ক্লজ আছে। ডিপেন্ডেন্ট ক্লজের ভিতরে তিনটা ক্লজ ছিল। একটা কি ছিল? নাউন ক্লজ। যেই ক্লজটা নাউনের মতো কাজ করে তাকে কি ক্লজ বলে? নাউন ক্লজ বলে। আর যেই ক্লজটা তাহলে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে তাকে কি বলবে? অ্যাডজেক্টিভ ক্লজ বলবে। তার মানে অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে যেই ক্লজটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাকে কি ক্লজ বলবে? অ্যাডজেক্টিভ ক্লজ বলবে। তো এখন আমরা তো জানি যে অ্যাডজেক্টিভের কাজ কি। যেমন আমরা যদি বলি যে এখানে যদি বলি, লিখি যে হি ইজ এ গুড বয়, সে একটা ভালো ছেলে। হ্যাঁ, হি ইজ এ গুড বয়। তো এখানে বয় মানে নাউন, তার মানে নাউনের আগে কি বসেছে? গুড বসেছে। এখানে বয়টাকে সে মডিফাই করছে, অর্থাৎ বিশেষায়িত করছে। আমরা জানি যে অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে তাকে মডিফাই করে। অ্যাডজেক্টিভটা এখানে কি কোথায় বসেছে? নাউনের আগে বসেছে। যে এটা হচ্ছে আমাদের নাউন, ঠিক আছে। তো এটা আবার অ্যাডজেক্টিভ পাইবেন না, পরে আবার অন্য কিছু পাবেন, যাই হোক। তো এখানে গুডটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, এখানে নাউনের আগে বসেছে। তার মানে অ্যাডজেক্টিভ ওয়ার্ডগুলো নাউনের আগে বসে নাউনকে মডিফাই করে। তবে অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে এমন একটা ক্লজ যেটা অ্যাডজেক্টিভের মতোই কাজ করে, তবে এটা নাউন বা নাউন ফ্রেজের পরে বসে। অর্থাৎ যেই ক্লজ কোনো ওয়ার্ড বা ফ্রেজের পরে বসে উক্ত ওয়ার্ড বা ফ্রেজকে মডিফাই করে, সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। অর্থাৎ অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, কিন্তু ওগুলো পরে বসবে, কিন্তু এখানে তো আগে বসে নাউনের, তাই না? তো এখন আমরা প্রথমেই একটা এক্সাম্পল দেখে বলবো যে অ্যাডজেক্টিভ ক্লজ আসলে কেমন হয়। একটু জাস্ট আপনাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার করছি সুন্দরভাবে। তো এখন খেয়াল করেন, এখানে ধরুন দেওয়া আছে যে ধরেন আমি আসলে যে নাম ব্যবহার করি আপনারা জানেন। তো ধরেন যে হ্যাঁ, জায়ান হু ইজ এ ভেরি গুড বয়, স্টাডিজ রেগুলারলি। তো ধরেন এখানে যে সেন্টেন্সটা আমি লিখেছি, এখানে কি আছে যে জায়ান হু ইজ এ ভেরি গুড বয় স্টাডিজ রেগুলারলি। তো এখানে বলছে যে এখানে আসলে মেইন ক্লজ কোনটা আর ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা, এটা প্রথমে চিনতে হবে আপনাদের। দেখেন, আমরা জানি যে ক্লজ মার্কার যুক্ত অংশটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। এই যে এখানে হু যুক্ত যে অংশটা আছে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, হু ইজ এ ভেরি গুড বয়। তো এটা নাউন ক্লজও হতে পারে, অ্যাডজেক্টিভ ক্লজও হতে পারে। কিভাবে বুঝবো যে এটা অ্যাডজেক্টিভ ক্লজ? খেয়াল করেন, এখানে মেইন অংশটা হচ্ছে জায়ান স্টাডিজ রেগুলারলি। যে জায়ান রেগুলারলি পড়াশোনা করে, সে ভালো ছেলে, সে খুবই ভালোভাবে রেগুলারলি পড়াশোনা করে, এটা বোঝাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের মেইন কথা বা মূল অংশ। কিন্তু এখানে অতিরিক্ত বলেছে যে হু ইজ এ ভেরি গুড বয়, অর্থাৎ ওই জায়ানকে মডিফাই করেছে। অর্থাৎ জায়ান শব্দটার বা নাউনটার পরে বসে পুরা একটা ক্লজ এই জায়ানকে মডিফাই করতেছে। তো যখন একটা ক্লজ কোনো নাউন বা ফ্রেজের পরে বসে উক্ত নাউন বা ফ্রেজকে মডিফাই করে, তখন তাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলে। যার জন্য এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লজ, এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ, এবং এর পর্যায়টা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে। অর্থাৎ এই হু ইজ এ ভেরি গুড বয় এই কথাটা, এই পুরা ক্লজটা এই জায়ানকে মডিফাই করতেছে, এটা পুরাটাই জায়ানকে মডিফাই করতেছে। তার কারণে এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। অর্থাৎ এখন সবাই জিনিসটা দেখলেন আগে, এখন আমি সংজ্ঞাটা লিখবো সংক্ষেপে মনে রাখার জন্য। লিখবেন যে যেই ডিপেন্ডেন্ট ক্লজ কোনো ওয়ার্ড বা ফ্রেজের পরে বসে তাকে মডিফাই করে, তাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলে। এখন আমি সংজ্ঞাটা লিখে দিচ্ছি, আমি এটা লিখি না, আরো উদাহরণ অনেক দেব, সমস্যা নেই। লিখেন যে যেই ডিপেন্ডেন্ট ক্লজ কোন নাউন বা ফ্রেজের পরে বসে তাকে মডিফাই অথবা নির্দিষ্ট করে দেয়, সেটাই তাকে আমরা লিখবো না, কারণ তাকে লিখলে আপনারা মনে করবেন যে সংজ্ঞা লিখতেছি। তো যেটা করে দেয় সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। তো হতাশ হওয়ার কিছু নেই, আমি কিন্তু জাস্ট লিখাচ্ছি, মানে কনসেপ্টটা বিল্ড আপ করতেছি তোমাদের, যে অ্যাডজেক্টিভ ক্লজটা আসলে কি বা কিভাবে ঘটনাটা ঘটে। খেয়াল করো কি বলেছে, যে ডিপেন্ডেন্ট ক্লজ কোনো নাউন বা ফ্রেজের পরে বসে তাকে মডিফাই অথবা নির্দিষ্ট করে দেয়, সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। অর্থাৎ দুইটা কাজ করতে পারে, মডিফাইও করতে পারে আবার নির্দিষ্ট করতে পারে। নির্দিষ্ট করা কোনটা সেটা একটু পরে বোঝাচ্ছি, আগে তোমরা এটা লিখে নাও যে হ্যাঁ,
যে ডিপেন্ডেন্ট ক্লজ কোনো নাউন বা ফ্রেজের পরে বসে তাকে মডিফাই বা নির্দিষ্ট করে দেয় সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, সেটাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে আমরা দেখলাম যে ওখানে জায়ানের পরে বসেছিল একটা ক্লজ, ওইটা জায়ানকে নির্দেশ করতেছিল বা জায়ানের সম্পর্কে অতিরিক্ত কথা বলতেছিল, মানে বিশেষায়িত করতেছিল যে হ্যাঁ সে খুব ভালো ছিল। এটা তো বলার দরকার নেই আমাদের, তাই না? এখানে মেন কথা হচ্ছে যে জায়ান রেগুলারলি পড়াশোনা করে, কিন্তু অতিরিক্ত বলেছে যে সে খুবই ভালো ছিল, হু ইজ এ ভেরি গুড বয়। তার মানে এখানে এটাকে তাকে মডিফাই করেছে পুরা ক্লজটা। তো এখন এটা আমি মুছে দিচ্ছি। এখন আমরা লিখবো অ্যাডজেক্টিভ ক্লজ দুই প্রকার, অর্থাৎ একটা হচ্ছে এখানে দুইটা জিনিস লিখবেন, একটা হচ্ছে রেস্ট্রিক্টিভ, রেস্ট্রিক্টিভ, দুই নাম্বার হচ্ছে নন রেস্ট্রিক্টিভ। রেস্ট্রিক্টিভ, নন রেস্ট্রিক্টিভ। সো রেস্ট্রিক্টিভের সাথে লিখেন যেটা নির্দিষ্ট করে দেয়, নির্দিষ্ট করে দেয়, অর্থাৎ রেস্ট্রিক্টিভ ক্লজটা, রেস্ট্রিক্টিভ অ্যাডজেক্টিভ ক্লজটা কি করবে? নির্দিষ্ট করে দেয়, নির্দিষ্ট করে দেয়। রেস্ট্রিক্টিভ ক্লজটা কি করে দেয়? নির্দিষ্ট করে দেয়। আর নন রেস্ট্রিক্টিভ ক্লজটা অতিরিক্ত তথ্য দেয়। দেখেন অতিরিক্ত, বাংলা 4 বছর না লিখতে মানে হাতের লেখা এমন পর্যায়ে গিয়েছে। আচ্ছা যাই হোক, নন রেস্ট্রিক্টিভ ক্লজ মানে অতিরিক্ত তথ্য দেয়। তো আমরা জাস্ট দেখে নিলাম যে হ্যাঁ এই দুটো অ্যাডজেক্টিভ ক্লজ, আমাদের বিষয়টা বলছি না যে তোমরা মুখস্থ করো, জাস্ট লিখো আপাতত। আর আমি কিন্তু অতিরিক্ত কিছু লিখাই না ক্লাসে, এটা তোমরা ভালোভাবে জানো। তো লেকচারটা তোমাদের ক্লাসেই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। খেয়াল করো, রেস্ট্রিক্টিভ মানে যেটা নির্দিষ্ট করে দেয়, মানে অ্যাডজেক্টিভ ক্লজই, মানে অ্যাডজেক্টিভ ক্লজের ভিতরে একটা হচ্ছে রেস্ট্রিক্টিভ অ্যাডজেক্টিভ ক্লজ আর একটা হচ্ছে নন রেস্ট্রিক্টিভ। আর রেস্ট্রিক্টিভ কথাটা যারা অর্থ জানো তারা কিন্তু জানো যে রেস্ট্রিক্ট মানে কি? সীমাবদ্ধ করা বা নির্দিষ্ট করা যায়। হ্যাঁ যেই ছেলেটা এই অফিসে কাজ করে বা যেই স্যার এখন ক্লাস নিচ্ছে এই এতটা সময়, তিনি হচ্ছেন আইজান স্যার। তো এখানে আইজান স্যারকে নির্দিষ্ট করছে যে হ্যাঁ তিনি এখন ক্লাস নিচ্ছেন। তো এটা আমি পরে এক্সাম্পল দিচ্ছি, আগে জাস্ট লিখে রাখুন যে রেস্ট্রিক্টিভ মানে নির্দিষ্ট করে দেয় আর নন রেস্ট্রিক্টিভ মানে যেটা নির্দিষ্ট করে না, তার মানে অতিরিক্ত তথ্য দেয়। এটা লিখেছেন। আচ্ছা, তো এখন এই নন রেস্ট্রিক্টিভের সাথে ব্র্যাকেটে লিখে রাখবেন যে নন রেস্ট্রিক্টিভ ক্লজের সাথে ব্র্যাকেটে লিখেন এখানে কমা বসে, এখানে কমা বসে, কিন্তু এই রেস্ট্রিক্টিভে কিন্তু কমা বসবে না। তো এটা লেখার দরকার নাই, আপাতত এটাই লিখে রাখুন যে নন রেস্ট্রিক্টিভে কমা বসে। তার মানে কমা থাকলে আমরা বুঝবো সেটা নন রেস্ট্রিক্টিভ ক্লজ। মানে মনে রাখার জন্য একটা সুন্দর হয় যে কমা যদি থাকে তাহলে আমরা বুঝবো সেটা নন রেস্ট্রিক্টিভ ক্লজ, তার মানে এখানে কমা বসে। তো আপাতত আমি মনে করি এটা লিখেছেন সবাই। তো এখন আমি এক্সাম্পলে চলে যাবো ডিরেক্টলি। এখন দুইটা সুন্দর করে এক্সাম্পল দিবা যাতে করে জিনিসটা ক্লিয়ার হতে পারে। আচ্ছা, আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন না? আমাকে একটু রেসপন্স করেন তো যে আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। রাইট নাও ছেলেরা যারা আছে একটু রেসপন্স করো তো, আমাকে শুনতে পাচ্ছ কিনা। জি ভাইয়া শুনতে পাচ্ছি, ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তো সবাই শুনতে পাচ্ছ, এটা শিওর হয়ে নিলাম। কারণ ধরো আমি পড়াচ্ছি শোনা যাচ্ছে না, তো তাহলে তো পরে হয়তো হতাশ হয়ে যাবে যে এতক্ষণ কি পড়ালাম তাহলে। আচ্ছা ঠিক আছে, তো এখন আমি রেস্ট্রিক্টিভ এবং নন রেস্ট্রিক্টিভের দুটো ক্লিয়ার এক্সাম্পল দিচ্ছি যাতে করে তোমরা বিষয়টা ক্লিয়ার হতে পারো। খেয়াল করো। তো প্রথমে ধরো একটা লিখছি এরকম যে দেখো এখানে যেটা লিখেছি যে দ্য স্টুডেন্টস হু হ্যাভ মিসড দ্য ক্লাস উইল ফেল দ্য কোর্স। তো এখানে দেখো আমরা প্রথমেই দেখে নেব যে কোনটা ক্লজ মার্কার আছে। যেমন হু, এটা ক্লজ মার্কার। তো হু যুক্ত এই ক্লাস পর্যন্ত এই অংশটা, এটা হচ্ছে একটা আমাদের কি ক্লজ? এই অংশটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ। তো এই ডিপেন্ডেন্ট ক্লজটা কার পরে বসেছে? দ্য স্টুডেন্টস, এখানে নাউনের পরে বসেছে।
নাউনের পরে বসেছে এবং তারপরে তাহলে উইল ভার্বটার সাবজেক্ট কোনটা, দরজা কিন্তু লাগিয়ে যেতে হবে। উইল ভার্বটার সাবজেক্ট হচ্ছে দ্য স্টুডেন্টস, ঠিক আছে। তো এখানে উইল ভার্বটার সাবজেক্ট হচ্ছে স্টুডেন্টস, আর এখানে হ্যাভ ভার্বটার সাবজেক্ট হচ্ছে হু এখানে হিসেবে বসেছে। যাই হোক, তো এখন আমরা যেটা দেখবো এখানে কিন্তু কোনো কমা নেই, আমরা সহজেই চিনতে পারবো কমা দিয়ে। কমা যদি না থাকে তাহলে বুঝবো এটা রেস্ট্রিক্টিভ। তবে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, পরীক্ষাতে এরকম আসবে যে কোনটা রেস্ট্রিক্টিভ, বাট সেন্টেন্স কারেকশনের জন্য তোমার বুঝতে হবে যে কোনটা কি ক্লজ বা কোনটাই অ্যাডজেক্টিভ ক্লজ, এটা চিনতে হবে তোমার। তো দেখো এখানে বলছে যে দ্য স্টুডেন্টস হু হ্যাভ মিসড দ্য ক্লাস, যারা ক্লাসটা মিস করেছে ছাত্রছাত্রীদের মধ্যে তারাই ফেল করবে কোর্সে, অর্থাৎ সব স্টুডেন্টকে কিন্তু বলে নাই। তার মানে এটা নির্দিষ্ট করে দিয়েছে যে যারা ক্লাসটা মিস করেছে তারাই ফেল করবে। তো অর্থের দিক থেকেও তুমি দেখতে পাচ্ছ এটা নির্দিষ্ট করেছে, আবার কমা নাই সেই হিসেবে কিন্তু তুমি বুঝতে পারছো যে এটা রেস্ট্রিক্টিভ। কারণ আমরা পড়েছি একটু আগে লিখিয়েছি যে নন রেস্ট্রিক্টিভ ক্লজে কমা বসে কিন্তু রেস্ট্রিক্টিভে বসে না। তো এটা রেস্ট্রিক্টিভ ক্লজ এখানে নির্দিষ্ট করছে। এখানে কিন্তু স্টুডেন্টদের সম্পর্কে অতিরিক্ত কথা বলেনি যে স্টুডেন্ট অনেক ভালো, যারা অনেক ভালো তারা ফেল করবে, যারা অনেক খারাপ তারা ফেল করবে, এরকম বলেনি। কিন্তু নির্দিষ্ট করেছে যে হ্যাঁ দ্য স্টুডেন্টস হু হ্যাভ মিসড দ্য ক্লাস, যারা ক্লাসটা মিস করেছে তারাই ফেল করবে। তো যার জন্য এটা হচ্ছে একটা রেস্ট্রিক্টিভ অ্যাডজেক্টিভ ক্লজের উদাহরণ। বুঝা গেছে? তো এখন তাহলে আমি আরেকটা উদাহরণ দিব নন রেস্ট্রিক্টিভের, তাহলে তোমরা ক্লিয়ার হবা বিষয়টা। তো অস্কার অ্যাওয়ার্ডটাকে আমি সংক্ষেপে লিখলাম অস্কার, ঠিক আছে। তখন দেখো কি বলেছে যে ক্যাট উইন্সলেট একটা নাম এখানে আছে যে হু ইজ রিগার্ডেড অ্যাজ দ্য বেস্ট অ্যাক্ট্রেস, ঠিক আছে। এখানে বলেছে যে বেস্ট অ্যাক্ট্রেস হিসেবে বিবেচিত বা পরিচিত, রিগার্ডেড মানে বিবেচিত হয়, যে হ্যাজ গট দ্য অস্কার, সেই অস্কারটা পেয়েছে বা অস্কার অ্যাওয়ার্ডটা পেয়েছে। দেখো খেয়াল করে এখানে আমরা কিন্তু দুইটা কমা দেখতে পাচ্ছি, আমি কিন্তু কমাকে একটু বোল্ড করে লিখেছি তোমাদেরকে বোঝানোর জন্য। এখানে একটা কমা, এখানে কিন্তু একটা কমা আছে, লাস্টে কিন্তু একটা ফুল স্টপ আছে। দেখো দুইটা কমা আছে, আমরা জানি যে কমা থাকলে সেটা নন রেস্ট্রিক্টিভ ক্লজ হয়। কিন্তু দেখো এখানে মেইন কথাটা হচ্ছে বা মেইন ক্লজটা হচ্ছে ক্যাট উইন্সলেট হ্যাজ গট দ্য অস্কার, ক্যাট উইন্সলেট হ্যাজ গট দ্য অস্কার, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর এখানে হু দিয়ে যে অংশটা আছে এটা ডিপেন্ডেন্ট ক্লজ। আর ডিপেন্ডেন্ট ক্লজটা অ্যাডজেক্টিভ ক্লজ কিভাবে বুঝলাম আমরা, কারণ এই ক্যাট উইন্সলেট হচ্ছে একটা নাউন, এই নাউনের পরে এই পুরো ক্লজটা বসেছে, ওই নাউনটাকে মডিফাই করতেছে, এই পুরো ক্লজটা এই নাউনটাকে মডিফাই করতেছে ক্যাট উইন্সলেট, যে সে কেমন অ্যাক্ট্রেস, বেস্ট অ্যাক্ট্রেস হিসেবে সে পরিচিত বা বিবেচিত, এরকম বোঝাচ্ছে। তো যার জন্য এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ, এটা আমরা ক্লিয়ার হয়েছে। তো এটা রেস্ট্রিক্টিভ নাকি নন রেস্ট্রিক্টিভ? এটা নন রেস্ট্রিক্টিভ, কারণ এটা অতিরিক্ত তথ্য দিচ্ছে তার সম্পর্কে। কারণ এটা তো নির্দিষ্ট করার কিছু নেই যে কে ক্যাট উইন্সলেট, যে সেই যে কিনা হলিউডে অভিনয় করে, যে কিনা টাইটানিকে অভিনয় করেছে, এরকম ভাবে কিন্তু নির্দিষ্ট করেনি। এটা বলতেছে যে কিনা বেস্ট অ্যাক্ট্রেস হিসেবে বিবেচিত। তো এটা অতিরিক্ত তথ্য দিয়েছে, আর এখানে নাম দেওয়া আছে যে ক্যাট উইন্সলেট, তো এটা নির্দিষ্ট করার কিছু নেই, যার কারণে এটা নন রেস্ট্রিক্টিভ ক্লজ, অর্থাৎ অতিরিক্ত তথ্য দিয়েছে। আর সহজভাবে বুঝলাম আমরা কিভাবে, এখানে কমা আছে, আমরা জানি কমা থাকলে সেটা নন রেস্ট্রিক্টিভ ক্লজ। তো এভাবে আসলে আমাদের বসবে রেস্ট্রিক্টিভ এবং নন রেস্ট্রিক্টিভ ক্লজ। তো এখানে তোমাদের আরেকটা জিনিস আমি শিখিয়ে দিই এখনই, সেটা হচ্ছে নন রেস্ট্রিক্টিভ ক্লজে কখনো দ্যাট বসবে না, দ্যাটের পরিবর্তে হুইচ বসবে। যেমন আমি একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবো। তো এটা এক্সাম্পলটা লিখে রাখো, তাহলে কিন্তু মনে থাকবে, মানে নায়িকার নাম দিয়ে তোমাদেরকে এক্সাম্পল দিয়ে দিয়েছি, দেখেছো? ভালোভাবে কিন্তু মনে থাকবে, ছেলেদের বিশেষ করে। যাই হোক, তো এখন আরেকটা দিয়ে তোমাদেরকে ওই নোটটা লিখাবো, সেটা হচ্ছে নন রেস্ট্রিক্টিভ ক্লজে দ্যাট কখনোই বসবে না, দ্যাটের পরিবর্তে হুইচ বসে। যেমন দেখাচ্ছি, দেখো খেয়াল করে এখানে কি বলছে, বলছে যে দ্য কন্ট্রাক্ট টার্মস দ্যাট আর অ্যাপ্রুভড বাই দ্য বোর্ড, যেগুলো মানে কন্ট্রাক্ট টার্মস যেগুলো বোর্ডের দ্বারা অনুমোদিত হয়েছে, হ্যাঁ ঠিক আছে, যেগুলো কি আর বেগ মানে অস্পষ্ট। বেগ শব্দটার অর্থ হচ্ছে অস্পষ্ট, এটা আমি টেক্সট বুকে পড়েছিলাম, এখনো মনে আছে। যাই হোক, তো
সো দ্য কন্ট্রাক্ট টার্মস আর বেগ, এটা হচ্ছে মেইন অংশ বা প্রিন্সিপাল ক্লজ, আর দ্যাট আর অ্যাপ্রুভড বাই দ্য বোর্ড, এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লজ। তো এই কন্ট্রাক্ট টার্মস নাউন, ধরো নাউন হিসেবে আছে, এটার পরে বসেছে, পরে বসে এই পুরো ক্লজটা তাকে মডিফাই করতেছে, যার কারণে এটা আমাদের কি ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ। কিন্তু এটা নন রেস্ট্রিক্টিভ নাকি রেস্ট্রিক্টিভ? আমরা কমা দেখে বুঝতে পারছি এটা নন রেস্ট্রিক্টিভ, কারণ তোমাদেরকে সহজ করে দিয়েছি যে তোমরা মনে রাখবা যে কমা থাকলে সেটা কি ক্লজ হবে? নন রেস্ট্রিক্টিভ ক্লজ হবে। নন রেস্ট্রিক্টিভ মানে অতিরিক্ত তথ্য দেবে, যেগুলো অনুমোদিত হয়েছে, মানে এটা মানে আলাদা অতিরিক্ত তথ্য দিচ্ছে। যাই হোক, তো এখন আমরা যেহেতু দেখেছি যে এটা নন রেস্ট্রিক্টিভ ক্লজ, যার কারণে এখানে দ্যাট বসবে না, যার কারণে এই সেন্টেন্সটা ইনকারেক্ট। এখন এই দ্যাটটাকে তুলে দিলে হুইচ বসালে আমাদের সেটা কারেক্ট হবে। তো এখন আমরা দ্যাটটাকে তুলে দিয়ে হুইচ বসাবো কারেক্ট করার জন্য। তাহলে এখানে দ্যাটটাকে তুলে দিয়ে কি বসাবো? হুইচ। এই সেন্টেন্সটা কারেক্ট আছে, এই সেন্টেন্সটা কারেক্ট আছে যে দ্য কন্ট্রাক্ট টার্মস হুইচ আর অ্যাপ্রুভড বাই দ্য বোর্ড আর বেগ। তো এখন এই উদাহরণটার নিচে সবাই লিখো, তোমরা খাতায় লিখবা দ্যাট এবং হুইচ দুইটাই অপশন হিসেবে লিখবা, আর হুইচ এর সাথে এই টিক চিহ্ন দিবা। আমি এখানে যে লিখাচ্ছি দ্যাট এবং হুইচ দুইটাই লিখো, হুইচ এর উপরে টিক চিহ্ন দাও। তো তারপরে নোট হিসেবে লিখো নিচে যে নন রেস্ট্রিক্টিভ ক্লজে দ্যাট এর পরিবর্তে হুইচ বসবে বা হুইচ বসে, সেখানে দ্যাট বসবে না। সংক্ষেপে যে নন রেস্ট্রিক্টিভ ক্লজে দ্যাট এর পরিবর্তে হুইচ বসে। হ্যাঁ, ওগুলাও বসবে, কিন্তু দ্যাট এর পরিবর্তে খালি হুইচ বসবে, এটাই হচ্ছে বিষয়। বোঝা গেছে? মানে দ্যাটটা যে অর্থটা দিচ্ছে সেই অর্থ তো হুইচও দেয়, তাই না? তো দ্যাটটাকে না বসে আমরা হুইচটা বসাবো। এখন যদি পার্সন বোঝায় তাহলে পার্সনের পরিবর্তে হু বসবে, ঠিক আছে? হ্যাঁ, এই যে দ্যাট এবং হোয়াট এর তো এক্সাম্পল দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আচ্ছা, জান্নাতুল মাওয়া স্মৃতি বলেছে ওকে ভাইয়া, যে যে প্রশ্ন করেছিল যে ভাইয়া আসলে হুইচটা কখন, মানে হোয়েনটাকে কখন বসাবো না। ভাইয়া এটা কি লেকচার 3 কিনা বলবেন প্লিজ? এতক্ষণে লেকচার 3 কিনা? হ্যাঁ, লেকচার 3 এর ক্লাস হচ্ছে আবু সামান্তা ইসলাম। আচ্ছা, তো তার মানে আমরা দেখে নিলাম যে আসলে কোনগুলা অ্যাডজেক্টিভ ক্লজ, অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজ মানে যদি তোমরা এই যতক্ষণ পর্যন্ত আমি কথাটা বলছি ক্লাস শুরু থেকে, মানে 10 মিনিট বা 15 মিনিট হয়তো বা হয়েছে, তো এতক্ষণ যদি তোমরা কনসেন্ট্রেশনে থেকে থাকো বা মনোযোগ সহকারে শুনে থাকো, তাহলে এটা না বোঝার কিছুই নেই। কিন্তু যারা শোনোনি তারা হয়তো বা বুঝবা না, ঠিক আছে? তো এখন তোমরা যদি মনোযোগে না থাকো তাহলে কিন্তু এগুলো ভুল করবা বা বুঝবা না, কিন্তু আর বাসায় কিন্তু আরো সমস্যা হবে। সামান্তা ইসলাম জুই, আপনি এফসি 21 এখন কি আর করে? এটা লেকচার 3 হচ্ছে, তো লেকচার 4টা আপনি তাহলে এর পরের এই এফসি 23 তেই তো পরের ক্লাসে হবে, পরে আপনি করে নিন, আমি বলে দিবনি। এখানে এতক্ষণে বলতেছে দ্যাট নাকি হুইচ, এখানে তো অপশন দিয়েছি যে এখানে কারেক্ট অ্যান্সার কোনটা, হুইচ বসবে। কারণ নিয়মটাই হচ্ছে যে নন রেস্ট্রিক্টিভ ক্লজে দ্যাট এর পরিবর্তে কি বসে? হুইচ বসে। নন রেস্ট্রিক্টিভ ক্লজে দ্যাট এর পরিবর্তে হুইচ বসে, এটা নিয়মই আমরা বলে দিয়েছি যে নন রেস্ট্রিক্টিভ ক্লজে দ্যাট বসবে না, তবে অন্যান্য ক্লজে দ্যাট বসবে, মানে সেখানে হুইচ বসবে, এই হচ্ছে বিষয়। তো বেশি তোমাদেরকে নোট করে দিলে সমস্যা হয়, তোমরা বেশি তালগোল পাকিয়ে ফেলো। যদি এটা লেকচার শিটে নাই, আমি এক্সট্রা করে লিখিয়ে দিলাম, কারণ এখান থেকে প্রশ্ন আছে, প্রশ্ন আসে। ও আচ্ছা, আপনি বলেছেন যে 3 করবেন, আচ্ছা 3 মিস করেছেন, আচ্ছা ঠিক আছে করেন, ভালো ভালো করে মিস করেন। এভাবে লেকচার যারা মিস করে তাদের প্রতি আমার রাগ ওঠে আসলে। মানে লেকচার কেন মিস হবে? এমনি ক্লাস প্রত্যেকদিন একটা, আবার ইংরেজি ক্লাস, এইভাবে বলে যে খালি লেকচার মিস করে। যাই হোক, আপনি ক্লাস মিস করেছেন, তো রাগটা আবার কইরেন না, বলতেছি এভাবে আপনি ক্লাসটা করুন, তাহলে ভালো হবে আপনার জন্য। আর এরপর থেকে মিস করবেন না, এটা আমার খারাপ লাগে যে লেকচার মিস করলে তো পরে বুঝতে সমস্যা হয়, তাই না? আচ্ছা যাই হোক, তো এখন আমরা যেটা দেখবো, আমরা অ্যাডজেক্টিভ ক্লজ সম্পর্কে জাস্ট ধারণা নিলাম। পরীক্ষাতে এমন আসবে না যে কোনটা রেস্ট্রিক্টিভ ক্লজ কোনটা নন রেস্ট্রিক্টিভ ক্লজ খুঁজে বের করো, তবে যেটা লাস্টে দেখেছি সেটা আসবে যে হ্যাঁ নন রেস্ট্রিক্টিভ ক্লজ কমা দিয়ে দেওয়া থাকবে, সেখানে অপশন থাকবে দ্যাট এবং হুইচ। হতে পারেন তাহলে ওটা ওখানে দ্যাট বসাবেন না, হুইচ বসাবেন। অর্থাৎ নন রেস্ট্রিক্টিভ ক্লজ যেখানে কমা থাকে, অর্থাৎ সেটাই তো নন রেস্ট্রিক্টিভ ক্লজ, সেখানে দ্যাট এর পরিবর্তে হুইচ বসবে। আচ্ছা, তো অতিরিক্ত কোনো কথা এখন টেক্সটে বলবেন না, কারণ টপিক পড়াচ্ছি, বারবার এইটা ওইটা এগুলো বলবেন না, ঠিক আছে? প্রশ্ন করা ছাড়া কিছু বলবেন না টেক্সটে, কারণ এখানে আমার এই যে একটা প্যারা কাজ করে, ওখানে কি জানি বলেছে কি, ওটা দেখতে হয় বারবার। তো এখন খেয়াল করেন, এখন আমরা জাস্ট অ্যাডজেক্টিভ ক্লজ সম্পর্কে ধারণা নিলাম যে হ্যাঁ অ্যাডজেক্টিভ ক্লজ মানে যেই ক্লজটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, কোনো নাউন প্রোনাউনের নাউন বা কোনো নাউন বা ফ্রেজের পরে বসে, কোনো নাউনও হতে পারে প্রোনাউনও হতে পারে, তাই না? তো কোনো নাউন বা প্রোনাউনের পরে বসে যখন তাকে একটা ক্লজ মডিফাই করবে, তখন তাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলবে।
আর যদি কমা থাকে তাহলে সেটা নন রেস্ট্রিক্টিভ, মানে যেটা অতিরিক্ত তথ্য দেয়। আর কমা যদি না থাকে তাহলে সেটা হচ্ছে রেস্ট্রিক্টিভ। তো এটা আমরা শিখলাম বা জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার করলাম। এখন আমরা দেখবো অ্যাডজেক্টিভ ক্লজের রিডিউসিং। রিডিউস কথাটার মানে কি কেউ কি জানো তোমরা? এখন বলো তো দেখি রিডিউস কথাটার মানে কি কে জানো? দেখি তোমাদের ভোকাবুলারির অবস্থা কি এটার দ্বারা বুঝতে পারবো। রিডিউস কথাটার মানে কি, বাংলা কি একটু দেখি তোমরা পারো কিনা। রিডিউস শব্দটা না, এই যে রিফাত তাসনিম বলেছে কমানো। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছো তোমরা, তোমরা ভালোই ভোকাবুলারি পড়ছো। যাই হোক, কমানো বা হ্রাস করা, হ্যাঁ হ্রাস করা বা কমানো বা বাদ দেওয়া। তো এখানে হ্রাস করা আমরা শিখবো না, কারণ হ্রাস করা বলতে কোনো অন্য কিছু হ্রাস করা বোঝায়। সেন্টেন্স তো আর হ্রাস করা যায় না, তো সেন্টেন্সটাকে আসলে কমানো বা বাদ দেওয়াটা আমরা শিখবো আসলে, যে অ্যাডজেক্টিভ ক্লজকে কিভাবে কমানো যায় বা সংক্ষেপ করা যায়। ওই সংক্ষেপ করাটাকে কি বলে? রিডিউস বলে। এখন আমরা দেখবো রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ, অর্থাৎ একটা পুরো অ্যাডজেক্টিভ ক্লজকে আমরা কিভাবে রিডিউস করব সেই বিষয়টা আমরা দেখবো। তো প্রথমে আমি তোমাদেরকে রিডিউস করার শর্তটাকে লিখে দিই, তারপরে নিয়মটা লিখে দিই, তারপরে এক্সাম্পলটা দিব আমি, ঠিক আছে? না, এখানে রূপান্তর জাতীয় কিছু বলি নাই, ঠিক আছে? রূপান্তর না, আর এখানে এত সবার এস দিতে হবে না, 4-5 জন এস দিলেই হবে। যাই হোক, তো এখন রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ মানে হচ্ছে, রিডিউস করা মানে হচ্ছে মানে কোনো কিছু বাদ দেওয়া বা কমানো। তার মানে রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ মানে সংক্ষেপ করা বা কোনো কিছু সংক্ষেপ করা, কোনো একটা অ্যাডজেক্টিভ ক্লজকে। তো এখন সবাই লিখো রিডিউস করার শর্ত। অর্থাৎ তুমি সবগুলো অ্যাডজেক্টিভ ক্লজকে কিন্তু রিডিউস করতে পারবা না, নির্দিষ্ট যখন একটা শর্ত মানবে তখনই রিডিউস করতে পারবা বা সংক্ষেপ করতে পারবা। তো লিখো যে রিডিউস করার শর্তটা হচ্ছে সিএম মানে ক্লজ মার্কার যখন হিসেবে কাজ করবে, সাবজেক্ট হিসেবে থাকে, তখনই রিডিউস করতে পারবা। অর্থাৎ রিডিউস করার শর্তটা হচ্ছে সিএম, অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজের সিএম বা ক্লজ মার্কার যখন সাবজেক্ট হিসেবে থাকে তখনই রিডিউস করা যাবে। সাবজেক্ট হিসেবে থাকে তখনই রিডিউস করা যায়, মানে এছাড়া কিন্তু যায় না। অর্থাৎ অবজেক্ট হিসেবে থাকলে রিডিউস করা যাবে না, অর্থাৎ ক্লজ মার্কারটাকে সাবজেক্ট হিসেবে থাকতে হবে। সাবজেক্ট হিসেবে থাকবে সেটা আমরা কিভাবে বুঝবো? যদি ঠিক ভার্বের আগেই থাকে তাহলে সেটা সাবজেক্ট হিসেবে থাকবে, আর ভার্বের আগে না থাকলে তাহলে সেটা সাবজেক্ট হিসেবে না, সেটা অবজেক্ট হিসেবে। সেটা ক্লিয়ার করবো, বুঝো, মানে সমস্যা নেই। আপাতত লিখো যে রিডিউস করার শর্ত, অর্থাৎ সব অ্যাডজেক্টিভ ক্লজে আমরা রিডিউস করতে পারবো না। রিডিউস সেইগুলোই করতে পারবো যখন ক্লজ মার্কার সাবজেক্ট হিসেবে থাকে, তখনই রিডিউস করা যায়। যখন ক্লজ মার্কার সাবজেক্ট হিসেবে থাকে তখনই রিডিউস করা যায়। লিখেছো সবাই? আচ্ছা, বুঝেছি যে লিখেছো। তো এখন লিখবা যে রিডিউস করার নিয়মটা কি। ধরো এখানে আছে, তো সাবজেক্ট হিসেবে আছে, সেটা কিভাবে বুঝবা? ধরো এখানে একটা আছে যে হু ইজ সামথিং, সেখানে ইজ মানে ভার্বের আগে আছে, তার মানে এটা সাবজেক্ট। আর যদি এরকম থাকে যে দ্য পারসন আই নো, এটা যদি থাকে, এর আগে যদি হু থাকে, তাহলে এটা বুঝতে হবে যে তোমার এটা আই নো, এই নো মানে ভার্ব, এই ভার্বের জন্য সাবজেক্ট হচ্ছে আই, তার মানে এখানে ভার্বের আগে নাই, তো এটা আমাদের অবজেক্ট হিসেবে আছে, এটা বুঝতে হবে। তার মানে ভার্বের ঠিক আগেই যদি থাকে তাহলে সেটা সাবজেক্ট হিসেবে থাকে, আর আগে না থাকলে সেটা অবজেক্ট হিসেবে থাকে। এটা আমি আরো বোঝাবো, সমস্যা নেই। তো এখন লিখো রিডিউস করার নিয়ম। আমরা তো শর্তটা দেখলাম যে কখন আমরা রিডিউস করতে পারবো। এখন লিখো রিডিউস করার নিয়ম। রিডিউস করার নিয়মটা লিখো যে ক্লজ মার্কার এবং বি ভার্বকে তুলে দিতে হবে। সিএম ও বি ভার্বকে তুলে দিতে হবে বা বাদ দিতে হবে, তুলে দিতে হবে। আর বি ভার্ব না থাকলে ভার্বের সাথে আইএনজি। বি ভার্ব না থাকলে ভার্বের সাথে আইএনজি হবে। অর্থাৎ ক্লজ মার্কার কিন্তু সবসময় উঠে যাবে। ক্লজ মার্কার এবং বি ভার্বটাকে বাদ দিতে হবে বা তুলে দিতে হবে, কিন্তু বি ভার্ব যদি না থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি করতে হবে। তবে ক্লজ মার্কারটা কিন্তু সবসময় বাদ যাবে, অর্থাৎ ক্লজ মার্কার সবসময় বাদ দিতে হবে, তুলে দিতে হবে। তবে বি ভার্ব থাকলে বি ভার্ব উঠে যাবে।
আর বি ভার্ব না থাকলে মূল ভার্বের সাথে আইএনজি। অর্থাৎ বি ভার্ব থাকলে কিন্তু মূল ভার্বের সাথে আইএনজি হবে না। অর্থাৎ বাদ দিতে হবে দুইটা জিনিস আমাদের, ক্লজ মার্কার এবং বি ভার্ব। আর বি ভার্ব না থাকলে ভার্বের সাথে আইএনজি বসবে। এটা সবাই লিখো, তারপর আমি এক্সাম্পল দিচ্ছি, একদম ইজি একটা বিষয়, খুবই মজা লাগবে তোমাদের এটা করতে বা অ্যান্সার করতে। দেখো ক্লজ মার্কার এবং বি ভার্বকে তুলে দিতে হবে, আর বি ভার্ব না থাকলে ভার্বের সাথে আইএনজি করতে হবে। এটা হচ্ছে রিডিউস করার নিয়ম, অর্থাৎ সেন্টেন্সটা কিভাবে আমরা সংক্ষেপ করব সেই নিয়মটা আমরা দেখতেছি এখন। আচ্ছা, সো এখন আমি তাহলে এক্সাম্পল দিচ্ছি, দিতে পারি এক্সাম্পলটা এখন? এখন কি আমি আপনাদেরকে দেখাতে পারি যে কিভাবে রিডিউস হয়? বলেন তো একজন। ওকে, এখন আমরা দেখবো যে কিভাবে একটা সেন্টেন্স রিডিউস করব বা একটা সেন্টেন্স কিভাবে থাকলে রিডিউস করব। সেন্টেন্স কিভাবে থাকলে বলতে অ্যাডজেক্টিভ ক্লজে থাকবে, ওই যে এতক্ষণ যা বললাম রেস্ট্রিক্টিভ নন রেস্ট্রিক্টিভ, অ্যাডজেক্টিভ ক্লজে থাকবে, তবে সেটাকে রিডিউস করব কিভাবে সেটা দেখাচ্ছি। না না না, ক্লজ মার্কার সাবজেক্ট হলে সেটা প্রিন্সিপাল ভার্ব হয়ে যাবে না। ক্লজ মার্কার মাঝে মাঝে সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে, কারণ প্রিন্সিপাল ভার্বের স্ট্রাকচার তো সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব না। প্রিন্সিপাল ভার্বের স্ট্রাকচার ব্যাপারটা ওরকম না, ব্যাপারটা হচ্ছে যে ক্লজ মার্কার মাঝে মাঝে ক্লজের সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে, তবে ক্লজ মার্কার সাবজেক্ট হিসেবে কাজ করলে সেটা এমন নয় যে সেটা প্রিন্সিপাল ক্লজ হয়ে যাবে বা অন্য কিছু হয়ে যাবে। ক্লজ মার্কার থাকলে সেটাই আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ, সেটা প্রিন্সিপাল ক্লজ কখনোই হবে না, এই হচ্ছে বিষয়। তো এখন দেখেন যে এক্সাম্পলটা যেটা লিখেছি সেটা খেয়াল করেন। দ্য মুভি হুইচ অ্যাপিয়ার্ড ইন দ্য সিনেমা লাস্ট উইক, যে সিনেমাটা লাস্ট উইকে অ্যাপিয়ার্ড হয়েছিল বা দেখা গিয়েছিল, ওয়াজ এ ক্রাইম থ্রিলার, সেই সিনেমাটা ছিল একটা ক্রাইম থ্রিলার সিনেমা। তো দেখেন এখানে একটা আছে আমাদের এখানে, এই যে হুইচ যুক্ত যে অংশটা আছে, হুইচ হচ্ছে ক্লজ মার্কার, ক্লজ মার্কার যুক্ত অংশটা এখানে আমাদের কি ক্লজ? ডিপেন্ডেন্ট ক্লজ। এই দেখেন এখানে তো ক্লজ মার্কারটা সাবজেক্ট হিসেবে কাজ করেছে, জান্নাতুল মাওয়া, আপনি এটা দেখতে পারেন, আপনার উদাহরণটার সাথে এটার সাথে মিলে গেছে, খেয়াল করেন। হুইচ অ্যাপিয়ার্ড, এখানে হুইচটা কিন্তু এই ভার্বের আগে আছে, ভার্বের আগে যেটা থাকে সেটাই তো আমাদের সাবজেক্ট, তাই না? ভার্বের আগে যেটা থাকে সেটাই সাবজেক্ট, তো হুইচ এখানে সাবজেক্ট হিসেবে কাজ করছে, কিন্তু এটা তো প্রিন্সিপাল ক্লজ না, এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ এটা ক্লজ মার্কার, ক্লজ মার্কার যুক্ত অংশ কখনোই প্রিন্সিপাল ক্লজ হবে না। যাই হোক, সেটা আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ, সেটা আমরা দেখলাম। তো এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ, এটা আমরা দেখলাম, কারণ এটা অ্যাডজেক্টিভ ক্লজ কিভাবে, যে দা মুভি, এটা দা মুভি এটা নির্দিষ্ট করতেছে যে মুভিটা ওই অ্যাপিয়ার্ড হয়েছিল লাস্ট উইকে, সেই মুভিটা একটা ক্রাইম থ্রিলার মুভি ছিল, এটা বোঝাচ্ছে, তাই না? তো হুইচ অ্যাপিয়ার্ড আছে, যাই হোক। তো এখানে এটাকে আমরা কিভাবে রিডিউস করব? তো আমরা রিডিউস করার শর্ত দেখেছি কি, যখন ক্লজ মার্কারটা সাবজেক্ট হিসেবে কাজ করে। তো ক্লজ মার্কারটা এখানে সাবজেক্ট হিসেবে আছে, তার মানে এটাকে আমরা রিডিউস করতে পারবো। আর রিডিউস করার নিয়মটা কি? ক্লজ মার্কার এবং বিভার্বকে তুলে দিতে হবে, আর বিভার্ব না থাকলে ভার্বের সাথে আইএনজি। তো যেহেতু এখানে বিভার্ব নাই, তো ক্লজ মার্কারটাকে তুলে দিব এবং ভার্বের সাথে আইএনজি করব, তাহলে অ্যাপিয়ারটা কি হয়ে যাবে? সবাই অ্যান্সার করো দেখি। The movie appearing in the cinema last week was a crime thriller. Appearing হবে। আচ্ছা, সো বুঝতে পেরেছো বিষয়টা যে কিভাবে রিডিউস হয়, অর্থাৎ ক্লজ মার্কারটা সাবজেক্ট হিসেবে কাজ করলে তাকে রিডিউস করা যায়। আর রিডিউস করার নিয়ম তো বলেই দিয়েছি, যে ক্লজ মার্কারও তুলে দিতে হয়, বিভার্বও তুলে দিতে হয়, বিভার্ব না থাকলে ভার্বের সাথে আইএনজি। তোমাদেরকে আরেকটা এক্সাম্পল দেখাই।
আহ, আহ, দেখেন যে দ্য বুক দ্যাট ওয়াজ রিটেন বাই হুমায়ুন আহমেদ was a romantic novel. অর্থাৎ দ্য বুক দ্যাট ওয়াজ রিটেন বাই হুমায়ুন আহমেদ, হুমায়ুন আহমেদের দ্বারা যে বইটা লেখা হয়েছিল, এটা নির্দিষ্ট বইকে বোঝাচ্ছে, সে বইটা ওয়াজ ছিল এ রোমান্টিক নভেল, অর্থাৎ সেটা একটা রোমান্টিক উপন্যাস ছিল, সেটা বোঝাচ্ছে। তো এখানে খেয়াল করেন দ্য বুক একটা নাউন, এটাকে কিন্তু নির্দিষ্ট করতেছে যে হ্যাঁ যেটা হুমায়ুন আহমেদের দ্বারা লেখা হয়েছে, তো যার যার কারণে এটা রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজ। যাই হোক, তো এখানে রেস্ট্রিকটিভ কিনা বা নন রেস্ট্রিকটিভ কিনা সেটা আমাদের দেখার বিষয় না, আমাদের বিষয় হচ্ছে এটা আমরা রিডিউস করতে পারবো কিনা। আমরা জানি ক্লজ মার্কার যখন সাবজেক্ট হিসেবে কাজ করে তখন রিডিউস করা যায়। ছেলেরা রেসপন্স করছো না কেন? ছেলেরা রেসপন্স করো সবাই, শুধু তো দেখছি যে দুই একজনের রেসপন্স করছে, সবাই রেসপন্স করো যে এখানে ক্লজ মার্কার দ্যাট আছে, এটা কি সাবজেক্ট হিসেবে আছে নাকি অবজেক্ট হিসেবে? সবাই বলো যে এটা কি সাবজেক্ট হিসেবে আছে নাকি অবজেক্ট হিসেবে আছে এই দ্যাটটা? এই যে আসিফ বলেছে সাবজেক্ট হিসেবে আছে, রাহাত ইসলাম বলেছে সাবজেক্ট হিসেবে আছে, ওয়াজ ভার্বের আগে সাবজেক্ট হিসেবে আছে। হ্যাঁ, তোমরা বুঝবা কিভাবে? এই যে ওয়াজ হচ্ছে ভার্ব, খেয়াল করবে, এটা নিয়ে তো প্যারা খাবা না, এটা খুবই ইজি একটা বিষয়। খেয়াল করো, ভার্বের ঠিক আগেই যেটা থাকবে সেটাই সাবজেক্ট, ঠিক আছে? তো তার মানে দ্যাট এখানে সাবজেক্ট হিসেবে আছে। আর আমরা জানি সাবজেক্ট হিসেবে ক্লজ মার্কার থাকলে ওই অ্যাডজেক্টিভ ক্লজটাকে রিডিউস করা যায়। আর রিডিউসের নিয়ম হচ্ছে এই যে ক্লজ মার্কার এবং বি ভার্বটাকে তুলে দিব, অর্থাৎ ক্লজটা উঠে যাবে। এখানে একটু আগে দেখেছি বি ভার্ব ছিল না, মানে ভার্বের সাথে আইএনজি হয়েছে, ওই যে দ্য মুভি অ্যাপিয়ারিং, আর এখানে দ্যাট ওয়াজটা উঠে যাচ্ছে কারণ এখানে ভি ভার্ব আছে, তো এখানে দ্যাট ওয়াজটা উঠে যাবে। তাহলে এটা একটু আমরা সুন্দর করে লিখে দিই, তোমরা তাহলে বুঝতে পারবা যে দ্য বুক রিটেন বাই হুমায়ুন আহমেদ ওয়াজ এ রোমান্টিক নভেল। তো দেখো এখানে কিন্তু সেন্টেন্সের প্যাটার্নটাও সুন্দর হয়ে গেছে। দেখো ভার্ব আছে মাত্র একটা, এখানে কিন্তু আর কোনো ক্লজ মার্কার নাই, কারণ আমরা জানি একটা ভার্বের জন্য ক্লজ মার্কার বসে না, কারণ রিটেনটা কিন্তু এখানে নন ফাইনাল ভার্ব হিসেবে হয়ে গেছে। বিষয়টা বুঝতে পেরেছো? তো এটাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজের রিডিউসিং, অর্থাৎ তোমাদের রিডিউস করার শর্তটাও মনে রাখতে হবে, নিয়মটাও মনে রাখতে হবে। খুব ইজি, যে যখন ক্লজ মার্কারটা সাবজেক্ট হিসেবে কাজ করবে সেটাই কি আমাদের সেটাই হচ্ছে আমাদের তখনই আমরা রিডিউস করতে পারবো। ক্লজ মার্কার এবং বিভার্ব তুলে দিতে হবে, আর বিভার্ব না থাকলে ভার্বের সাথে আইএনজি। আইএনজি যোগ হবে না, এটা ঝুমুর বলেছে। ঝুমুর আপু, এখানে আইএনজি যোগ হবে না, কারণ এটা বিভার্ব ছিল, আমরা নিয়মে লিখিয়েছিলাম, আপনি একটু দেখুন খাতাটা খুলে, যে বিভার্ব না থাকলে ভার্বের সাথে আইএনজি করতে হয়। এখানে তো বিভার্ব ছিল যে দ্য বুক দ্যাট ওয়াজ রিটেন ওয়াজ বিভার্ব, ঠিক আছে? তো যার কারণে এখানে আইএনজি হবে না। আর আইএনজি কখন হবে সেটা আরেকটা এক্সাম্পল দেখাই ক্লিয়ার করার জন্য, এটা লাস্ট এক্সাম্পল আজকের এখানে, খেয়াল করো সবাই, মানে আইএনজি কখন হবে সেটা দেখাচ্ছি। তো এখানে কি বলছে খেয়াল করো, যে লিওনার্দো, এখানে পুরো নামটা আমি লিখিনি, মানে বোর্ডের জায়গা তো কম, তো তার কারণে লিখিনি। তো দেখেন যে লিওনার্দো ডিক্যাপ্রিও হু অ্যাপিয়ার্ড ইন দ্য সিনেমা টাইটানিক, যে টাইটানিক সিনেমাতে অ্যাপিয়ার্ড হয়েছিল, যে ডিড নট গেট অস্কার অ্যাওয়ার্ড, অর্থাৎ সে অস্কার পুরস্কার পায়নি, হয়তো বা মনোনীত হয়েছিল। হ্যাঁ, সে আসলে পুরস্কারটা পায়নি, কারণ সে তখন অনেক জুনিয়র ছিল, যার কারণে আসলে অস্কারটা তাকে দেয়নি, বা সে আসলে ডিজার্ভ করতো। যাই হোক, তো ঘটনা হচ্ছে এখানে হু অ্যাপিয়ার্ড, দেখেন অ্যাপিয়ার্ড হচ্ছে ভার্বের আগে যে ক্লজ মার্কারটা থাকে সেটাই হচ্ছে আমাদের কি ক্লজ, সেটাই কি আমাদের সাবজেক্ট হিসেবে কাজ করে। হুটা এখানে সাবজেক্ট হিসেবে আছে, আর রিডিউস করার নিয়ম হচ্ছে যখন সাবজেক্ট হিসেবে থাকবে ক্লজ মার্কার তখন আমরা রিডিউস করতে পারবো। তাহলে কি হবে? তাহলে জিনিসটা হবে হুটা বাদ যাবে এবং অ্যাপিয়ারটার সাথে কি হয়ে যাবে? অ্যাপিয়ারিং হয়ে যাবে, কারণ এখানে বি ভার্ব ছিল না, আর বি ভার্ব থাকলে ওইটাই থেকে যেত, বি ভার্বটা উঠে যেত। So Leonardo appearing in the cinema Titanic did not get Oscar award. হ্যাঁ, এখানে একজন বলছে সামস নামে আইএনজি হবে, অ্যাপিয়ারিং হবে। তো এই হচ্ছে বিষয়।
তো এটাই হচ্ছে আমাদের রিডিউসড ক্লজ। তো এখন তোমরা যদি মনে রাখতে না পারো যে কখন আসলে রিডিউস করা যায়, শর্তটা এবং নিয়মটা যদি মনে না রাখো তাহলে তো মনে থাকবে না, তাই না? এই হচ্ছে বিষয়। তো এখন তোমাদেরকে একটা ব্যতিক্রম জিনিস দেখাবো, যেটা দেখে তোমরা একটু তোমাদের কনফিউশন হতে পারে। সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজে তো আমরা দেখলাম যে ক্লজ মার্কারটা সাবজেক্ট হিসেবে থাকলেও রিডিউস করা যায়, তবে তিনটা নির্দিষ্ট ক্লজ মার্কার আছে যে তিনটা অবজেক্ট হিসেবে থাকলে ওই তিনটাকে শুধু সেন্টেন্স থেকে বাদ দেওয়া যায় বা উজ্জ্ব রাখা যায়, ওটা কিন্তু রিডিউস না। সেই তিনটা হচ্ছে হুইচ হুম দ্যাট, হুইচ হুম দ্যাট। এই তিনটা ক্লজ মার্কারকে কি করা যায় জানেন? এই তিনটা নির্দিষ্ট ক্লজ মার্কার সেন্টেন্সে অবজেক্ট হিসেবে থাকলেও এই তিনটাকে আমরা সেন্টেন্স থেকে বাদ দিতে পারবো বা উজ্জ্ব রাখতে পারবো। মানে এটা কিন্তু রিডিউস না। রিডিউস মানে কিন্তু সাবজেক্ট ক্লজ মার্কার এবং বিবার বাদ যাবে অথবা আইএনজি হবে, দুইটা পরিবর্তন হবে। কিন্তু এখানে এই তিনটা ক্লজ মার্কার কোনো সেন্টেন্সে অবজেক্ট হিসেবে থাকলেও এদেরকে সেন্টেন্স থেকে বাদ দিতে পারবো, শুধু এদেরকেই বাদ দেওয়া যাবে, সেন্টেন্সে আর কোনো কিছু বাদ দেওয়া যাবে না। যেমন একটা এক্সাম্পল আছে, যেমন দেখেন এরকম যে দিস this is the boy whom you liked। আচ্ছা না, লাইক না, এটা আবার আপনারা পরে কি নাকি ভাববেন, যাই হোক। সো দিস ইজ দ্য বয় হুম ইউ স, এটা হচ্ছে সেই ছেলেটা যাকে তুমি দেখেছিলা, ঠিক আছে? হুম ইউ স। আচ্ছা এখানে কি দিয়েছে? দিস ইজ দ্য বয় হুম ইউ স ইয়েস্টারডে। দিস ইজ দ্য বয় হুম ইউ স ইয়েস্টারডে, এইটাই হচ্ছে সেই ছেলে যাকে তুমি গতকাল দেখেছিলা। তো দেখো এখানে হুম কিন্তু অবজেক্ট হিসেবে আছে। আমরা জানি অ্যাডজেক্টিভ ক্লজের ক্লজ মার্কার যদি সাবজেক্ট হিসেবে কাজ করে তাহলেই তাকে রিডিউস করা যায়। তবে এই তিনটা ক্লজ মার্কার অবজেক্ট হিসেবে থাকলে শুধু তাদেরকেই বাদ দেওয়া যায়। এটা কিন্তু রিডিউসিং না, এটা একটা আলাদা টপিক। তো এটাকে ওইটার সাথে গুলিয়ে ফেলবা না, এটা আলাদা টপিক। যে এই তিনটা ক্লজ মার্কার হুইচ হুম দ্যাট, এখানে হুমটাকে এখানে এক্সাম্পল দিয়েছে যে এই হুইচ হুম দ্যাট, এই তিনটা অবজেক্ট হিসেবে থাকলে তাদেরকে কি করা যাবে? বাদ দেওয়া যাবে বা উজ্জ্ব রাখা যাবে। তো এখানে এই যে একদম তো বলেই দিয়েছে, খুবই ভালো লাগলো দেখে। শামস তুমি বলেছো যে দিস ইজ দ্য বয় ইউ স ইয়েস্টারডে, হ্যাঁ এটাই হবে, হুমটা উঠে যাবে, এই হচ্ছে বিষয়। আদিবা বলেছে মনে হয় যে হুমটা উঠে যাবে, যাই হোক সেখানে হুমটাকে আমরা তুলে দিব। এটা কিন্তু রিডিউসড হলো না। অনেক পোলাপান দেখা যাচ্ছে যে এরকম করে যে এটা গত বছর করেছে, এবার কেউ করছে না, কারণ এবার একটু ভালোভাবে বোঝাচ্ছি তো, যাই হোক। তো এরকম অনেকে বলতো যে ভাইয়া তাহলে এটা তো রিডিউস হয়ে গেল। এটা কিন্তু রিডিউস না। রিডিউস মানে ক্লজ মার্কারটাকেও তুলে দিতে হয়, বিভার্বটাকেও তুলে দিতে হয়, অথবা ভার্বের সাথে আইএনজি করতে হয়। কিন্তু এখানে কিন্তু আর কিছু পরিবর্তন হবে না, জাস্ট ওই তিনটার যেটা থাকবে সেটাই উঠে যাবে। এটাকে বলে উজ্জ্ব রাখা। ইজ কি মেইন ভার্ব? হ্যাঁ, ইজ দিস ইজ দ্য বয়, এখানে ইউ স, এখানে দুইটা এখানে মেইন ভার্ব হিসেবে আছে। দেখেন দুইটা এখানে মেইন ভার্ব হিসেবে আছে, দিস ইজ দ্য বয় ইউ স ইয়েস্টারডে, ঠিক আছে? দুইটা এখানে মেইন ভার্ব হিসেবে আছে, কারণ এখানে দ্যাটটা উজ্জ্ব আছে, এটা বুঝতে হবে আপনাদের। তো এখানে যদি দ্যাটটাকে চিন্তা করেন তাহলে এটা হচ্ছে আমাদের একটা ডিপেন্ডেন্ট ক্লজ, দ্যাট না, হুম। হুমটাকে যদি চিন্তা করেন তাহলে হুমটা এখানে থাকলে এই হুম যুক্ত অংশটা কি হয়ে যাবে? ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে যাবে, আর এটা হয়ে যাবে প্রিন্সিপাল ক্লজ। তো হুমটা নাই, না থাকলে আপনাদের ওটা চিন্তা করে নিতে হবে যে হ্যাঁ এখানে হুমটা উজ্জ্ব আছে, এই হচ্ছে বিষয়। তার মানে তাহলে দ্যাট দিয়ে আরেকটা দিই, তাহলে ক্লিয়ার হবে বিষয়টা। যে হুইচ হুম দ্যাট, এই তিনটা অবজেক্ট হিসেবে থাকলেও এদেরকে বাদ দেওয়া যায় বা উজ্জ্ব রাখা যায়। যেমন দিস ইজ দ্য বুক দ্যাট ইউ সাজেস্টেড, এটাই সেই বই যেটা তুমি সাজেস্ট করেছিলা। দেখো এখানে ভার্ব হচ্ছে সাজেস্ট, আর এখানে সাবজেক্ট হচ্ছে অ্যাস, এটা সাবজেক্ট হচ্ছে ইউ, তার মানে এটা হচ্ছে অ্যাস, এটা হচ্ছে ভার্ব, অর্থাৎ এটা ভার্ব, ভার্বের আগে যেটা আছে সেটাই সাবজেক্ট। তার মানে এখানে দ্যাটটা জীবনের সাবজেক্ট হিসেবে নাই, এটা অবজেক্ট হিসেবে আছে। সো অবজেক্ট হিসেবে হুইচ হুম দ্যাট থেকে যে কোনো একটা যদি থাকে তাহলে তাকে আমরা রিডিউস করতে পারবো। ক্লজ মার্কার কি সিএম কে অনলি হুইচ হু দ্যাট? না ভাইয়া, ক্লজ মার্কার তো এই তিনটা না, ক্লজ মার্কার তো আমরা অনেক কিছু দেখাইছি প্রথম ক্লাসে। সো এটাই যে আশা বলেছে দিস ইজ দ্য বুক ইউ সাজেস্টেড, হ্যাঁ এটাই হবে, দিস ইজ দ্য বুক ইউ সাজেস্টেড, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। অর্থাৎ অনেকগুলো ক্লজ মার্কারই আছে, কিন্তু এই তিনটা ক্লজ মার্কারই আমরা বাদ দিতে পারবো বা সেন্টেন্সে উজ্জ্ব রাখতে পারবো যদি এরা অবজেক্ট হিসেবে কাজ করে। আর রিডিউসিং করার ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট হিসেবে কাজ করতে হবে, এই হচ্ছে বিষয়। তো তার মানে হুইচ হুম দ্যাট, এই তিনটাকে আমরা একটু স্পেশালি মনে রাখবো অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে, কারণ এই তিনটা অবজেক্ট হিসেবে থাকলে তাদেরকে বাদ দেওয়া যায় বা উজ্জ্ব রাখা যায়। তো আদিবা কিন্তু খুব ভালো বুঝেছে এবং আশা কিন্তু ভালো বুঝেছে, তারা দুজনে রেসপন্স করছে যে এখানে দিস ইজ দ্য বুক ইউ সাজেস্টেড হবে, দুইজনই বলেছে সেম অ্যান্সার। তো ধন্যবাদ, ভালো লাগলো দেখে আসলে বিষয়টা।
তো এটা আমরা দেখলাম যে রিডিউসড ক্লজ দেখলাম, এডজেক্টিভ ক্লজ দেখলাম, এবং ওই যে হুইচ হুম দ্যাট একটু যেটা ব্যতিক্রম একটু সেটাও দেখলাম। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আরেকটা টপিক আছে, অবশ্যই সেটা দেখানোর প্রয়োজন পড়ে না, তাও একটু দেখাই। সেটা দেখেন এখানে অল, সাম, মোর, মোস্ট, এগুলোকে কি বলে জানেন? এগুলো হচ্ছে কোয়ান্টিফায়ার বা ডিটারমিনার। মির্জা যুবরাজ বলেছে ভাইয়া হাতে ব্যান্ডেজ করা তাই বেশি লিখতে পারছে না, বাট আমি পড়াতে অ্যাটেন্টিভ আছি। তো ভাইয়া আসলে শুনে খারাপ লাগলো যে আপনার হাতে ব্যান্ডেজ করা, জানি না আসলে কি হয়েছে আপনার হাতে। তো আপনি যে ক্লাসটা করছেন এতে আসলে খুশি হয়েছি, খুবই ভালো লাগলো শুনে আসলে যে ভাইয়া তুমি আসলে এভাবে আসলে ক্লাসটা করছো। ঠিক আছে, তো তুমি ক্লাসটা মনোযোগ সহকারে খেয়াল করো। তো তোমার যদি হাতে ব্যান্ডেজ থাকে লিখতে হবে না, তুমি জাস্ট ক্লাসটা খেয়াল করো, ঠিক আছে, তাহলেই বুঝতে পারবা। তুমি ক্লাসটা জাস্ট মনোযোগ সহকারে শোনো, তাহলেই বুঝতে পারো। তো শুনে খুব খারাপ লাগলো আসলে যে তুমি আসলে ব্যান্ডেজ, তো একটু সতর্ক থাকতে হবে কিন্তু, ঠিক আছে, কারণ পরীক্ষা কিন্তু সামনাসামনি চলে আসতে পারে। পরীক্ষা অলরেডি সামনে, তাই না? 1 মাস 1.5 মাস সময় আছে। তো যাই হোক, তোমাদের কিন্তু একটু সিনসিয়ার থাকতে হবে, তো সিনসিয়ার থেকো। যাই হোক ভাইয়া, তোমার জন্য আসলে সরি আমরা। তো যেটা দেখাচ্ছিলাম অল, সাম, মোর, মোস্ট, এগুলাকে বলা হয় আসলে ডিটারমিনার বা কোয়ান্টিফায়ার, যে কতজন মানুষ, যে অল অফ দ্য পিপল বা অল অফ দ্য স্টুডেন্টস, মানে স্টুডেন্টদের সংখ্যা নির্দেশ করে। যেগুলো সংখ্যা নির্দেশ করে বা নির্দিষ্ট করে দেয় সেগুলোকে বলে ডিটারমিনার। যাই হোক, ওইটা আমাদের লেকচার আজকে নাই, একটু লেকচারে সংক্ষেপ করে একটা স্ট্রাকচার দেওয়া আছে, সেটা পড়লে তো আপনারা বুঝবেন না, যার জন্য আমি একটু ডিটেলসে দেখাচ্ছি। দেখেন, অল, সাম, মোর, মোস্ট এগুলোর সাথে যদি অফ থাকে তাহলে তারপরে সিএম বসবে, অন্য কিছু বসবে না, সিএম বসাতে হবে। মানে নিয়মটা হচ্ছে অল, সাম, মোর, মোস্ট এদের সাথে অফ থাকলে সিএম বসবে, সিএম ছাড়া অন্য কিছু বসবে না। যেমন একটা এক্সাম্পল দিই, অল অফ দেম অথবা আছে অল অফ হুইচ। এখানে কোনটা তাহলে কারেক্ট অ্যান্সার হবে? দেম এবং হুইচের ভিতরে দেখি এটা কারা কারা পারো। দ্যাম হবে না, আদিবা বলেছে দ্যাম হবে না, না দ্যাম হবে না, কারণ দ্যাম তো এখানে ক্লজ মার্কার না, দ্যাম তো একটা অবজেক্টিভ প্রোনাউন। হুইচ এখানে ক্লজ মার্কার, তো যার কারণে ক্লজ মার্কার হিসেবে হুইচ বসবে, বোঝা গেছে? তো যার কারণে ক্লজ মার্কার হিসেবে হুইচ বসবে। সো দ্যাম যেহেতু এখানে ক্লজ মার্কার না, যার কারণে এখানে কি বসবে? অল অফ হুইচ বসবে। তো তোমরা কিন্তু অনেক সময় তালগোল পাকিয়ে ফেলবে এটা দিয়ে, তো যার কারণে আমি কিন্তু এটা সুন্দরভাবে লিখিয়ে দিলাম যে অল, সাম, মোর, মোস্ট এগুলোর সাথে অফ থাকলে তারপরে ক্লজ মার্কারই বসবে, অন্য কিছু বসবে না। তো যার কারণে কারেক্ট অ্যান্সার হবে হুইচ, কারণ হুইচ তো ক্লজ মার্কার। আর তোমরা তো জানো, তোমাদেরকে তো আমি বলেছি যে হ্যাঁ, যে ডাব্লিউএইচ ওয়ার্ড আছে সবই ক্লজ মার্কার। তো টিএইচ তো এটা ডাব্লিউএইচ ওয়ার্ডের মধ্যে পড়ে না, এটা পড়ে অবজেক্টিভ প্রোনাউন। দে মানে তারা, আর দেম মানে তাদেরকে, এটা ওই প্রোনাউনের মধ্যে পড়ছে। তো এই হচ্ছে বিষয়। তো এখন একজন আমাকে বলেছে, যদিও মেসেজটা অনেক উপরে চলে গেছে তবুও কিন্তু আমি খেয়াল করেছি, একজন বলেছে যে নন রেস্ট্রিক্টিভ ক্লজ দিয়ে একটা মানে রিডিউসিং এর এক্সাম্পল দেখান। ওকে, আমি দেখাচ্ছি, আমার কোনো সমস্যা নেই, তবে তা তোমরা দেখো তাহলে। সো নন রেস্ট্রিক্টিভ ক্লজ দিয়ে একটা রিডিউসিং এর উদাহরণ দিতে বলছে একটা ছেলে বা একটা মেয়ে, যাই হোক আমি খেয়াল করিনি, এখন দেখাচ্ছি। এটা কি এক্সাম্পল দেওয়া যায় আসলে, যে আসলে ভালো ছেলে হিসেবে এখানে যদি আমি কিল টিল করি এগুলো তো একটা খারাপ দেখা যায়। হতো জায়ান তো আমার নাম না, ঠিক আছে, দিয়ে দিই, সমস্যা নেই। So, দেখেন যেটা লিখেছি, দেখেন যে জায়ান হু ইজ, এখানে দুইটা কমা কিন্তু স্পষ্ট করে দিয়েছে, দুইটা কমা আছে, তারপর এটা নন রেস্ট্রিক্টিভ। জায়ান হু ইজ রিগার্ডেড অ্যাজ দ্য বেস্ট বয় ইন দ্য টাউন, জায়ান যে কিনা টাউনের সবচেয়ে ভালো ছেলে হিসেবে বিবেচিত, কিল্ড এ ম্যান, অর্থাৎ একটা মানুষকে মেরে ফেলেছে। অর্থাৎ তার মানে জায়ান ভালো ছেলে কিন্তু সে মেরে ফেলেছে, এটাই বোঝাচ্ছে যে হ্যাঁ জায়ান একটা মানুষকে মেরে ফেলেছে, কিল করেছে। যে কিনা ভালো ছেলে হিসেবে বিবেচিত ছিল, সবাই বলছে যে ছেলেটা তো ভালো ছিল কিন্তু মেরে ফেলেছে বা একটা কিছু অপরাধ করে ফেলেছে আর কি। যাই হোক, অপরাধ হিসেবে ধরেন যে অপরাধ করেছে, এটা হতে পারে রেপ করা, কিল করা বা যে কোনো কিছু আর কি। যাই হোক, তো তার মানে এটা আসলে সে একটা কাজ করে ফেলেছে। তো এখানে দেখেন যে এই কিল, এই জায়ান্ট কিল এ ম্যান, এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ, আর ক্লজ মার্কার যুক্ত অংশটা হচ্ছে আমাদের এখানে ডিপেন্ডেন্ট ক্লজ।
এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। কিভাবে? এই জায়ান্ট শব্দটাকে বা জায়ান্ট নাউনটাকে তারা মডিফাই করতেছে, পুরো একটা ক্লজ এই জায়ান্টকে মডিফাই করতেছে, যার কারণে এটা অ্যাডজেক্টিভ ক্লজ। এর চাইতে মনে হয় আর বোঝানো সম্ভব না, কারণ আমি যেভাবে ডিটেইলসে বলতেছি এখন যাবত প্রথমে অনেকগুলো এক্সাম্পল দিয়েছি। যাই হোক, মানে লেকচার শিটের বাইরে কিন্তু এগুলো এক্সাম্পল দিচ্ছি আমি বানিয়ে বানিয়ে, যাতে করে বুঝতে পারেন সহজে। তো এখানে একজন বলছে এই যে জান্নাতুল মসজিদি বলেছে জায়ান রিগার্ডিং দ্য বেস্ট বয় ইন দ্য টাউন কিল্ড এ ম্যান, একটু হয়নি আপনার আপু, মানে জায়ান এই যে রিগার্ডেড হবে, ঠিক আছে। সো এখানে যে জিনিসটা আপনারা মানে এখন তো নতুন পড়ছেন, সো ভুলে যেতেই পারেন। যাই হোক, তো দেখেন আমরা জানি ক্লজ মার্কার যখন সাবজেক্ট হিসেবে কাজ করে তখন তাকে রিডিউস করা যায়। সো ক্লজ মার্কার সাবজেক্ট হিসেবে আছে কারণ ভার্বের আগে আছে, আর রিডিউস করার নিয়ম হচ্ছে ক্লজ মার্কার এবং বি ভার্বটাকে তুলে দিতে হবে। যেহেতু এখানে বি ভার্বটা আছে উইল, তাহলে এই দুইটাকে তুলে দিব, আর বাকি যা আছে সব ঠিক থাকবে। আর বি ভার্ব যদি না থাকতো তাহলে এখানে রিগার্ডের সাথে আইএনজি হতো, যে রিগার্ডিং হতো, বোঝা গেছে। তো এখানে হবে জায়ান হু ইজ টা বাদ যাবে, জায়ানটা এটা কি হয়ে যাবে, রিগার্ডেড হয়ে যাবে। জায়ান রিগার্ডেড অ্যাজ দ্য বেস্ট বয় ইন দ্য টাউন কিল্ড এ ম্যান, এই হচ্ছে বিষয়। তো এটা কিন্তু এখন অ্যাপোজিটিভ হয়ে গেছে, দেখো রিগার্ডেড অ্যাজ দ্য বেস্ট বয় ইন দ্য টাউন, এটা কিন্তু একটা অ্যাপোজিটিভ হয়ে গেছে, অর্থাৎ যখন অ্যাডজেক্টিভ ক্লজের এটা উঠে যাবে, সাবজেক্ট এবং ভার্বটা উঠে যাবে, তখন এটা অ্যাপোজিটিভ হয়ে যায়। এখন আমরা অ্যাপোজিটিভটা তাহলে ক্লিয়ার হয়ে নিব। এটা কিন্তু একটা অ্যাপোজিটিভ হয়ে গেছে, অর্থাৎ যখন ক্লজ থাকবে না, ভার্ব যখন উঠে যাবে, যখন ওই যে ক্লজ মার্কার উঠে যাবে তখন হয়ে যাবে, এটাই হচ্ছে অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভটা তাহলে তোমাদের ক্লিয়ার করছি এখন। অ্যাপোজিটিভ কিন্তু তোমাদের এই লেকচারে নাই, আমি কিন্তু এটা তাও দেখিয়ে দিচ্ছি, কারণ এটা পরীক্ষাতে আসবে, এটা কিন্তু তোমরা চিনো না। অ্যাপোজিটিভ, ওকে। অ্যাপোজিটিভ মানে কি? এটা কোনো নাউন বা প্রোনাউনের, প্রোনাউন এটা লিখেন যে এটা কোনো নাউনের আগে বা পরে বসে তাকে মডিফাই করে, তবে এখানে সাবজেক্ট প্লাস ভার্ব থাকে না, বা ক্লজ মার্কার বা ভার্ব থাকে না। সিএম প্লাস ভার্ব থাকে না। আচ্ছা, তো তার মানে এই অ্যাপোজিটিভটা আসলে অ্যাডজেক্টিভ ক্লজের মতো, বোঝা যাচ্ছে? না, রেস্ট্রিকটিভ আর রিডিউসিং কে সেম বলা যাবে না। রেস্ট্রিকটিভ একটা পুরোপুরি অ্যাডজেক্টিভ ক্লজ, ফুল ক্লজ, আর রিডিউসিং মানে তো যেটা শর্ট হয়ে যায়। সো এইগুলা এত প্যাচ বাজাচ্ছেন কেন আপনারা? বুঝি না, এত বেশি ভাববেন কেন? মানে কি বিজ্ঞানী হতে যাচ্ছেন নাকি এই বিষয়ে? জাস্ট সিম্পলি দেখেন বিষয়টা, এত ভাববেন কেন? দেখেন এদিকে যে অ্যাপোজিটিভটা কি সেটা ক্লিয়ার হচ্ছে আমরা, যে অ্যাপোজিটিভটা আসলে অ্যাডজেক্টিভ ক্লজের মতোই, অর্থাৎ নাউনের পরেই বসে যে তাকে মডিফাই করবে, একটা ক্লজের মতোই থাকবে। তবে ক্লজ হতে গেলে তো কি লাগে, ক্লজ মার্কার বা ভার্ব লাগবে, তাই না? এখানে কোনো ক্লজ মার্কার বা ভার্ব থাকে না। যখন ক্লজ মার্কার বা ভার্ব থাকবে না তখন সেটা অ্যাপোজিটিভ হয়ে যাবে। এটাকে লিখো, তারপরে উদাহরণ দিচ্ছি যে এটা কোনো নাউনের আগে বা পরে বসে তাকে মডিফাই করে, তবে এখানে কোনো ভার্ব থাকবে না বা ক্লজ মার্কার বা ভার্ব থাকবে না। এটা কোনো নাউনের আগে বা পরে বসে তাকে মডিফাই করে, তবে এখানে ক্লজ মার্কার বা ভার্ব থাকে না। এখানে ক্লজ মার্কার বা ভার্ব থাকে না। তো এখন আমি দেখাচ্ছি বিষয়টা, অ্যাপোজিটিভটা কি এটা তোমরা এর আগে অনেক দেখেছো কিন্তু বুঝো না যে এটা অ্যাপোজিটিভ। এখন দেখাচ্ছি আজকে, দেখো। তো অ্যাপোজিটিভ হচ্ছে, ধরো এখানে ধরো আমরা বলতেছি যে ক্যাট উইলস a very good actress acts brilliantly in her each movie। বলতেছে ক্যাট উইন্সলেট, ক্যাট
হ্যাঁ, অ্যাপোজিটিভ কোনো প্রোনাউনকে মডিফাই করে না, এটা আমি একটু পরে দেখাবো, কিন্তু এটা আমি রেখে দিয়েছি এই জন্য। আগে এটা দেখেন যে কেট উইন্সলেট এ ভেরি গুড অ্যাক্ট্রেস অ্যাক্টস ব্রিলিয়ান্টলি, এখানেও কিন্তু দুইটা কমা আছে। এটা কিন্তু আমাদের মনে হতে পারে যে হ্যাঁ এটা অ্যাডজেক্টিভ ক্লজ আছে, এটা অ্যাডজেক্টিভ ক্লজ নাই, আসলে এখানে আমাদের কি বসেছে, হ্যাঁ এটা নন রেস্ট্রিকটিভ এর মতোই আছে, কিন্তু এটা অ্যাপোজিটিভ আকারে আছে, ঠিক আছে। এটা অ্যাপোজিটিভ, যেহেতু অ্যাপোজিটিভটা মাঝখানে আছে যার জন্য কমা দিয়ে দুইটা কমা দিয়ে ভাগ করে দিয়েছে মাঝখানে। তো এখানে কিন্তু ক্লজ মার্কারও নাই, বিভার্বও নাই, তো ক্লজ মার্কারও নাই, ভার্বও নাই, যার কারণে এটা অ্যাপোজিটিভ। যদি থাকতো যে ক্যাট উইন্সলেট হু ইজ এ ভেরি গুড অ্যাক্ট্রেস, তাহলে সেটা হতো অ্যাডজেক্টিভ ক্লজ। যেহেতু এখানে ক্লজ মার্কার বাদ কিছুই নাই, তো এই ভেরি গুড অ্যাক্ট্রেস এটাই হচ্ছে আমাদের কি অ্যাপোজিটিভ। দেখো তীর দিয়ে বুঝিয়ে দিয়েছি, এখন সুন্দরভাবে এভাবে লিখে রাখো, তাহলে খাতায় দেখলে বুঝতে পারবা। ক্যাট উইন্সলেট এ ভেরি গুড অ্যাক্ট্রেস, এখানে বেসিক্যালি কথাটা হচ্ছে ক্যাট উইন্সলেট অ্যাক্টস ব্রিলিয়ান্টলি ইন হার ইচ মুভি, সে তার প্রত্যেকটা মুভিতেই কি করে, ব্রিলিয়ান্টলি অভিনয় করে। তো এখানে এটা হচ্ছে মূল কথা বা প্রিন্সিপাল ক্লজ এখানে। আর আমরা জানি একটা প্রিন্সিপাল ক্লজ নিজে নিজে কারেক্ট হতে পারে, আর এখানে এ ভেরি গুড অ্যাক্ট্রেস এটা হচ্ছে একটা অতিরিক্ত অংশ যেটা তাকে মডিফাই করেছে, তবে এটা অ্যাপোজিটিভ। এখানে যদি ভার্ব থাকতো বা সাবজেক্ট থাকতো তাহলে সেটা কি হতো, এটা অ্যাডজেক্টিভ ক্লজ হতো। সো এটা আমাদের অ্যাপোজিটিভের নিয়মে পড়ছে বা অ্যাপোজিটিভ হচ্ছে। তো এখন এটা ঠিক আছে, কিন্তু পুরো সেন্টেন্সটা এটা অ্যাপোজিটিভ, কিন্তু এখানে যদি প্রোনাউন থাকতো তাহলে এটা ভুল থাকতো। ধরো এটাকে আমরা সি বানিয়ে দিলাম, তাহলে এটা ভুল। এখন সবাই লিখো প্রোনাউনের পরে অ্যাপোজিটিভ বসে না, এটা ভুল। লিখো যে প্রোনাউনের পরে অ্যাপোজিটিভ বসে না, তবে প্রোনাউনের আগে বসতে পারে। এটাকে আবার আগে আনলে ঠিক হবে, সেটাকে পরে নিলে ঠিক হবে। আপাতত লিখো যে প্রোনাউনের পরে অ্যাপোজিটিভ বসে না। হ্যাঁ অদিতি, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ আমি তো আসবো, এই 4টার দিকে আসবো। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো হ্যাঁ না আসে, তাহলে না, তাহলে তো আসা যাবে না, কি আর করার আসলে এখন। হুম 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 হুম। হ্যাঁ সমস্যা নাই, তোমাদের যদি মনে হয় যে কালকে আসবো কালকে আসবো, সমস্যা নাই, আমারও সমস্যা নেই। ঠিক আছে তাহলে আজকে মানে ভালোভাবে এখন কি আর করার, সমস্যা হয়ে গেলে আসলে। ঠিক আছে তাহলে একটু সেফ থাকো বাসায়, তো দেখি যে কালকে কি হয়। ঠিক আছে। তো আমি যেটা বলছিলাম এতক্ষণে যে অ্যাপোজিটিভ প্রোনাউনের পরে অ্যাপোজিটিভ বসে না, ঠিক আছে, প্রোনাউনের পরে অ্যাপোজিটিভ বসে না। তো সি যেহেতু একটা প্রোনাউন যার পরে অ্যাপোজিটিভ বসেছে, যার কারণে এটা ইনকারেক্ট, কিন্তু এর আগে বসতে পারে। তো সবাই কি লিখেছো জিনিসটা যে প্রোনাউনের পরে অ্যাপোজিটিভ বসে না? এটা না লিখলে আমাকে বলো তাড়াতাড়ি, এখনো লিখো নাই কারা কারা। সবাই লিখো যে প্রোনাউনের পরে অ্যাপোজিটিভ বসে না। সবাই বলো যে লিখেছো কিনা। আচ্ছা লেখা শেষ, বুঝছি। কিন্তু এটাকে তাহলে আমরা কারেক্ট কিভাবে করতে পারি, দেখো বোর্ডের দিকে খেয়াল করো। তাহলে এটাকে আমরা কারেক্ট কিভাবে করতে পারি, এই অ্যাপোজিটিভটাকে সামনে আনলে আমরা কারেক্ট করতে পারি, অর্থাৎ আগে বসতে পারে, অর্থাৎ সামনে নিয়ে আসবো, দেখো তাহলে কারেক্ট হয়ে যাবে। তো সামনে নিয়ে আসি, দেখো যেটা এখানে এরকম হবে যে আহ এর ভেরি ঝামেলা বলতেছি। এ ভেরি গুড অ্যাক্ট্রেস, তারপরে কমা, তারপরে বলতেছে শি অ্যাক্টস ব্রিলিয়ান্টলি ইন হার ইচ মুভি, এখানে কিন্তু একটা কমা হয়ে গেল, কারণ একটা কমা দিয়ে এটাকে আলাদা করে দিছে, আর মাঝখানে থাকলে দুই দিকে দুইটা কমা দিতে হবে। যাই হোক, তো এ ভেরি গুড অ্যাক্ট্রেস শি অ্যাক্টস ব্রিলিয়ান্টলি ইন হার ইচ মুভি, তো এখানে কিন্তু বসতেছে, তার মানে অ্যাপোজিটিভ প্রোনাউনের পরে বসবে না, প্রোনাউনের আগে বসতে পারে, এই হচ্ছে বিষয়। আর অ্যাপোজিটিভ মানে অ্যাডজেক্টিভ ক্লজের মতোই, তবে ওখানে মানে ওটা ক্লজ থাকবে না, ফ্রেজের মতো থাকবে বা গ্রুপ অফ ওয়ার্ডস থাকবে, মানে ওখানে কোনো সাবজেক্ট এবং ভার্ব থাকবে না, এই হচ্ছে বিষয়। এই অ্যাপোজিটিভ ওই যে তোমাদেরকে আরেকটা যেটা দেখালাম যে ওই যে অল অফ এগুলার পরে ক্লজ মার্কার, এগুলা কিন্তু আর অ্যাপোজিটিভটা তোমাদের লেকচার নাই, কিন্তু এটা কিন্তু আমি দেখিয়ে দিলাম সুন্দরভাবে আলাদা করে। এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা থাকে যে অ্যাপোজিটিভ দিয়ে এগুলো প্রশ্ন আসে, গতবারও এসেছে বিআরটি ইউনিটে, তোমাদেরও আসতে পারে। যাই হোক, তো এখন যেটা দেখাবো সেটা হচ্ছে ধরো এই জিনিসটা দেখাই, তাহলে বুঝতে পারবা। আমাদের একটা পার্টে আছে ইট এবং দেয়ার সম্পর্কে কিছু আলোচনা দেওয়া আছে, ইট এবং দেয়ার সম্পর্কে, ঠিক আছে।
তো ইট এবং দেয়ার সম্পর্কে কিছু আলোচনা আছে, সেটা আমরা না করে যেটা করবো সেটা হচ্ছে দেয়ারটা সম্পর্কে একটু আলোচনা করি। ইটটা তোমরা বুঝতে পারবো, এটা যাই হোক পরে বলে দিচ্ছি। দেয়ারটা বেশি ইম্পর্টেন্ট। দেয়ার, দেয়ারের পরে আমাদের যে ভার্ব বসাই, দেয়ার আর দেয়ার ইজ, সেটা কিভাবে বসাই? সেটা বসাই পরের সাবজেক্টের উপর ডিপেন্ড করে। অর্থাৎ দেয়ারের পরে বিভার্বটা হবে, বিভার্ব হয় পরে একটা সাবজেক্ট থাকে, তো এই সাবজেক্টের উপর ডিপেন্ড করে কিন্তু ভার্বটা হয়। অর্থাৎ বিভার্বটা সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে সেটা সাবজেক্টের উপর ডিপেন্ড করে, হয় দেয়ারের পরে হয়, দেয়ারের অনুসারে হয় না। যেমন ধরো এখানে আছে যে দেয়ার আর টু বয়েজ, তাহলে এখানে আর হবে নাকি ইজ হবে? অ্যান্সার করো সবাই, আর হবে নাকি ইজ হবে? আচ্ছা, সবাই বলেছে আরই হবে। আচ্ছা, বুঝতে পারছি। তো এখানে আর হবে, এটা বুঝতে পেরেছো। তো তার মানে এটা কিন্তু দেয়ারের অনুসারে আর বসলো না, এখানে কিন্তু ইজও বসতে পারে। যেমন দেয়ার দেয়ার ইজ এ ডগ বা দেয়ার আর এ ডগ, কি বসবে, আর নাকি ইজ? ইজ বসবে, কারণ এখানে এ আছে সিঙ্গুলার, তার মানে এই দেয়ারের পরে ভার্বটা কি বসবে, সিঙ্গুলার নাকি প্লুরাল, সেটা ডিপেন্ড করে পরের ভার্ব, পরের সাবজেক্টের উপরে। এখানে দেয়ার অনুসারে কোনো কিছু বসে না যে দেয়ারের কারণে এখানে ইজ বসতেছে, সুন্দর লাগতেছে, এরকম না। বিষয়টা হচ্ছে পরের সাবজেক্ট অনুসারে বসাতে হবে বিষয়টা। ইট দিয়ে একটা জিনিস তোমাদেরকে দেখে, ইট, ইটের একটা ব্যবহার আছে লেকচার, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো ইট, ইটের একটা অতিরিক্ত অংশ যেটা দেখাবো সেটা লেকচার, সেটা নাই তোমাদেরকে অতিরিক্ত, মানে তোমরা এটা অনেক ভুল করো আমি দেখেছি। এই ইটস এবং ইট, ইট, ইটস এবং এই ইটস, এই দুইটার মধ্যে কিন্তু বহুত বড় একটা পার্থক্য আছে, তোমরা জানো কিনা? এই ইটস মানে হচ্ছে ইহা, এখানে কোনো ভার্ব নাই। আর এই ইটস মানে হচ্ছে ইট ইজ, এটা হয়। বুঝতে পেরেছো? অনেকে তোমরা এভাবে লিখো, আমি দেখেছি ফেসবুকে অনেকে এভাবে স্ট্যাটাস দিয়েছে, ইটস এ ভেরি গুড মুভি। এটা কিন্তু ভুল, কারণ এখানে তো ভার্ব নাই, ইটস মানে ইহার, এখানে দিতে হবে এই যেখানে কমা দিতে হবে, ইটস দিতে হবে। অর্থাৎ এটাকে সংখ্যা ভালো করার জন্য দিতে হবে কি ইটস, অর্থাৎ ইট ইজ। ইটস এবং ইটস এই দুটো কিন্তু একটু লিখে রাখো, এটা এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। তো যেহেতু ইট নিয়ে পড়াচ্ছে যার কারণে এটা দেখিয়ে দিলাম। তো এখন আমরা ইট নিয়ে দুইটা দেখাবো। ইট, ইট মানে এটা তোমরা জানো, এটা একটা প্রোনাউন। সো ইটের পরে যদি টাইম ফ্রেজ থাকে তাহলে দ্যাট বসবে, এর পরবর্তী অংশে দ্যাট বসবে। আর ইটের পরে যদি টেক ভার্ব থাকে এবং টাইম ফ্রেজ থাকে তাহলে কি বসবে, টু বসবে। অর্থাৎ পরবর্তীতে কি বসবে সেটার জন্য আমাদের মনে রাখতে হবে যে ইটের পরে, এটা সবাই লিখো, ইটের পরে যদি টাইম ফ্রেজ থাকে তাহলে দ্যাট বসে, আর ইটের পরে যদি টেক প্লাস টাইম ফ্রেজ থাকে তাহলে টু বসে। উদাহরণ দিব, উদাহরণ লেখার আগে স্ট্রাকচার দুইটা আমার মতো করে লিখো। যে ইটের পরে যদি শুধু টাইম ফ্রেজ থাকে বা শুধু টাইম থাকে, মানে টাইম ফ্রেজ মানে টাইম, শুধু টাইম থাকলে দ্যাট বসবে। আর টেক প্লাস টাইম দুইটা যদি থাকে একসাথে তাহলে টু বসবে। লিখে আমাকে জানো যে লিখেছো কিনা। আচ্ছা, লিখেছো। শামস, তোমার নামটা খুব সুন্দর, বুঝছো, ভালো লাগছে নামটা। যাই হোক, তো এখন আমরা উদাহরণটা দিব যে কিভাবে আসলে কি, ধরো it was 2010,
বলতেছি ইট ওয়াজ 2010 দ্যাট উই ওয়াচড ফিফা ওয়ার্ল্ড কাপ, অর্থাৎ এটা ছিল 2010 সাল, যে আমরা তখন কি করেছিলাম, ফিফা ওয়ার্ল্ড কাপ দেখেছিলাম। তো 2010 সালে বিশ্বকাপ হয়েছিল ফুটবলের। তো সেটা বলতেছে যে ইট ওয়াজ 2010। তো এখানে এই 10 মানে কি একটা সময় না, একটা টাইম আছে। তো টাইম থাকার কারণে এখানে দ্যাট বসেছে। তো আরেকটা উদাহরণ দিই তাহলে জিনিসটা দেখবা। ধরো এখানে আছে যে ইট টেক্স 10 hours to অথবা that get admitted into due। তো ধরো it takes 10 hours to অথবা that get admitted into due, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে প্রত্যেকদিন 10 ঘন্টা দরকার, এটা বোঝাচ্ছে। ঠিক আছে, যাই হোক। তো it takes time, এখানে কিন্তু টেক্সও আছে এবং টাইমও আছে। টেক প্লাস টাইম থাকলে কি বসে, টু নাকি দ্যাট, এটা অ্যান্সার করো সবাই। এই যে অনেকে অ্যান্সার অলরেডি করে দিয়েছে, সামিয়াল আনান করেছে যে টু হবে। হ্যাঁ, কারণ এখানে টু টাই কারেক্ট অ্যান্সার, কারণ এখানে টেক প্লাস টাইম আছে। যদিও এটা এভাবে উদাহরণ সহ দেখানোর দরকার ছিল না, তবুও কিন্তু আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে দেখিয়ে দিলাম। আমি কিন্তু এভাবে অনেকের মতো বলতে পারতাম যে হ্যাঁ এটা লেখছে সেটা আছে, দেখে নিও তোমরা, এটা এতটা ইম্পর্টেন্ট না, বা দেখে নিও, এভাবে বলতে পারতাম। কিন্তু হ্যাঁ এটাও হবে, ইট টুক সাম টাইম টু রিচ দেয়ার, এটাও হবে। টেকের যে কোনো বার ফর্ম থাকলে ওইটাই হবে, এমন না যে টেক্সই থাকতে হবে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ইট ওয়াজ ইন, হ্যাঁ হ্যাঁ, ওয়াজ এর পরে ইন হবে। সৈয়দ তালহা, তোমাকে অনেক ধন্যবাদ, কারণ বছরের আগে ইন বসে, সরি বছর এবং মাসের আগে ইন বসে। তো 2010 এর আগে ইনটা আমি হয়তো বলে দেই বা দিতে পারি, মনে ছিল না বিষয়টা। তোমাকে ধন্যবাদ। সো এখন আমরা যেটা দেখবো, তোমরা বুঝতে পারবা যে এখন আমরা কি দেখবো আসলে। আচ্ছা, সো খুব গরম লাগছে এখানে, বুঝছো, মানে তোমাদের আসলে সাউন্ড প্রপারলি দেওয়ার জন্য ফ্যানটা বন্ধ রেখেছি। যাই হোক, তো কি আর করা, দেখো তোমাদের জন্য কত কষ্ট করি আমরা, না খেয়ে ক্লাস নেই, তারপর হচ্ছে মানে গরমের ভিতরে ক্লাস নেই, তারপরে যদি তোমরা পড়াশোনা না করো বাসায়, ঠিক আছে। কারণ দেখো তোমাদের বাবা মা তোমাদেরকে পড়াচ্ছে কিসের জন্য, খুব ভালোভাবে যেন চান্স পাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আর তুমি জিনিসটা চিন্তা করবা যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে তোমার বাবা মা যে কতটা গর্বিত হবে। ও আরেকটা কথা, সেটা হচ্ছে যে আমরা অনেক ডে, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ? একজন বলেছে ভাই আপনি ডায়েটে আছেন, আমরা বুঝতে পারছি। না না, আসলে এটা এটা নয়। ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার, ওকে। তো একজন বেশি পণ্ডিত তো বলছে যে ডায়েটে আছে, ডায়েটে নাই ভাই, আমার তো স্বাস্থ্য এমনি, আমি এত মোটা টোটা না যে আমি ডায়েটে থাকবো। যাই হোক, তো যেটা বলছিলাম যে ওই দিন দেখতেছি যে কিসের জানি ম্যানস ডে, কত কিছু ডে, মানে ডে এর অভাব নাই। হ্যাঁ, হ্যান্ড ডে, ত্যান ডে, কত কিছু বললে মানে মানে লজ্জা লাগবে আমার, এরকম ডেও আছে, যে এরকম ডেও আছে আসলে। তো ডে এর অভাব নেই, যে এই ডে ওই ডে, অনেক দিবস আছে আসলে। যাই হোক, তো ঘটনা হচ্ছে যে তুমি এখন কথা বলতেছি আমি, এখন কেউ চ্যাটে বলবো না, ঠিক আছে, কিন্তু কথা বলতে দাও তোমরা। সবসময় যদি চ্যাটে এইভাবে কথা বলো তাহলে সমস্যা আছে আসলে। যাই হোক, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ধরো আসলে অনেক ডে আছে আসলে আমাদের লাইফে বা জীবনে বা মডার্ন লাইফে, অনেক ডে তৈরি হয়েছে, এই দিবস ওই দিবস। হ্যাঁ, রোজ ডে, হ্যান্ড ডে, ত্যান ডে, বুঝতে পারছো কি ডে এর কথা বলতেছি। যাই হোক, তো তুমি যেদিন ঢাকা, কিন্তু প্যারেন্টস ডে নামে কোনো ডে আছে কিনা আমি জানি না, তবে প্যারেন্টস ডে হবে সেই দিন যেদিন তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। অর্থাৎ যেই দিন তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার রেজাল্টটা দিবে, রেজাল্ট কিন্তু 2-3 দিন বা কিছুদিন পরেই দিয়ে দেয়। যদি এখন লিখিত অ্যাড হয়েছে, লিখিত অ্যাড হওয়ার পরে হয়তো বা 7-8 দিন লেট করে। যাই হোক, তো যেদিন রেজাল্টটা দিবে তোমাকে সন্ধ্যার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেদিন তুমি দেখবা যে তুমি আসলে চান্স পেয়েছো, মানে ওই সময়ের যে মুহূর্তটা আসলে, মানে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। মানে তুমি যত ফিলিং, তোমার যত ফিলিংলেস তুমি একটা ছেলে হও বা মেয়ে হও না কেন, তোমার ফিলিংস কাজ করে না বা ফিল হয় না কোনো কিছু। খারাপ জিনিস দেখলে মন খারাপ হয় না, বা ভালো জিনিস দেখলে হাসি আসে না, যত কিছুই হও না কেন, ওই দিন তুমি রেজাল্টটা পাওয়ার পরে তোমার মানে তুমি যখন দেখবা, তুমি আসলে চোখ দিয়ে পানি চলে আসবে, মানে অটোমেটিক্যালি তোমার চোখ দিয়ে পানি চলে আসবে। মানে এরকম একটা ফিলিংস তোমার কাজ করবে। এবং ওই দিন তুমি যখন তোমার বাবা মাকে বলবা যে হ্যাঁ আব্বু আমি চান্স পেয়েছি বা আমার রেজাল্ট এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বা তোমার আম্মুকে যখন বলবা,
তোমার আব্বু আম্মু তো কি খুশি হবে সেটা বলছি না, মানে তোমারই তখন এমন একটা ভালো লাগা কাজ করবে যে সেটা হবে তোমার জীবনের প্যারেন্টস ডে। আর তোমার প্যারেন্টস এর যে ডেটা সেটা হবে সেই প্যারেন্টস ডে, তোমার বাবা মার দিবস হয়ে যাবে সেটা তোমার বাবা মার জন্য। মানে তোমার বাবা মা সেদিন অনেক খুশি হবে, মানে অনেক, মানে এটা তুমি জিনিসটা মানে তুমি জীবনে হয়তো বা তোমার বাবা মাকে এতটা খুশি করতে পারোনি এখনো, কারণ ওরকম কোনো রেজাল্ট এখনো হয়নি। কারণ এই বোর্ড রেজাল্ট এগুলা সবাই পেয়ে থাকে। হ্যাঁ, তো বোর্ড রেজাল্ট এগুলো সবাই পেয়ে থাকে। আসলে বিষয়টা হচ্ছে যে বোর্ডে অনেকে এ প্লাস পেয়েছে, যেমন আমিও এ প্লাস পেয়েছি। আমি আমার জেলাতে ফার্স্ট ছিলাম, ঠিক আছে, মানে ফার্স্ট হয়েছিলাম সর্বোচ্চ নাম্বারের দিক থেকে এ প্লাস পেয়ে। তো ঘটনা হচ্ছে এইগুলা পাওয়া যায়, কিন্তু এগুলা অনেকেই পায়, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাওয়ার ফিলিংসটা টোটালি অন্যরকম, টোটালি ডিফারেন্ট ফ্রম এনি রেজাল্টস, ঠিক আছে। তো ঘটনা হচ্ছে যে এই দিনে আসলে তোমার এমন একটা ভালো লাগা কাজ করবে, এবং ওই মুহূর্তটায় মানে এতটা আহ, কি বলবো, এটা ডিসগাস্টিং নাকি খুবই কনফিউজিং কি বলবো, আসলে খুবই অড একটা মোমেন্ট, অড একটা সিচুয়েশন, যে যখন রেজাল্টটা পাবো পাবো এসএমএস করেছি বা আসবে দেখতেছি, মানে ওই মুহূর্তটা মনে হয় যে দুনিয়ার আকাশ সব মাথার উপরে নেমে পড়েছে এরকম মনে হয়। বাট পাওয়ার সাথে সাথে তুমি যদি চান্স পেয়ে যাও তাহলে দেখবে সব ক্লিয়ার হয়ে গেছে, এবং তোমার কাছে মনে হবে যে মানে তোমার কাছে মনে হবে যে আসলে তুমি তোমার বাবা মাকে সেদিনই খুব হ্যাপি করতে পেরেছো বা পারবা সামনে, ঠিক আছে, এরকম মনে হবে। এবং তোমার বাবা মা বুক ফুলিয়ে বলতে পারবে সবাইকে যে হ্যাঁ আমার ছেলে চান্স পেয়েছে, আমার মেয়ে চান্স পেয়েছে, এটা সবাইকে বলতে পারবে, এলাকাতে এলাকার মানুষ জেলাস ফিল হবে তোমার বাবা মাকে নিয়ে, যে তাদের ছেলেটা তো বা তাদের মেয়েটা তো চান্স পেয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ঠিক আছে। তো সবাইকে জেলাস করানোর জন্য হলেও তোমাদের এই জিনিসটা করা উচিত, তোমার বাবা মাকে প্রাউড করানোর জন্য, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে তোমরা এখানে অবশ্যই কোচিং করতেছো এমন না যে প্রাইভেটে পড়ার জন্য, তাই না, কোচিং এ ভর্তি হয়েছো। অনেকেই বলে যে ভাই আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছে নেই বা এরকম কিছু, বাবা মার জন্য পড়ছি, বিষয়টা এমন না আসলে। তোমরা আসলে যেহেতু পড়ছো তো অবশ্যই ভালোভাবে একটু পড়ো। কোচিং এ ভর্তি হয়েছে যে ক্লাস করছো, দেখো তোমরা প্রত্যেকদিন ক্লাস করতেছো বাসায় বসে অনলাইনে, এই হেডফোন লাগিয়ে ক্লাস করো, মাঝে মাঝে কিন্তু খারাপও লাগে, তাই না। তো এই যে খারাপ লাগতেছে, এই করতেছো মানে কষ্ট করতেছো, বাসায় পড়াশোনা করছো, আমরা তো বুঝি, কারণ আমরা তো ওভাবে পড়াশোনা করে এসেছি। তো এই যে খারাপ লাগা কাজ করছে, এত কষ্ট লাগছে, তো এই জাস্ট 1-1.5 মাস, কারণ লকডাউনে তোমরা প্রচুর সময় ব্যয় করেছো পড়নি, কিন্তু অলরেডি অটো পাস পেয়ে গেছো, তো ওটা আমাদের ইন্টারমিডিয়েট চ্যাপ্টার ক্লোজ, ওটা আমাদের কোনো দরকার নেই লাইফে আর। এখন তোমার দরকার হচ্ছে ভার্সিটি, তো ভার্সিটিতে তুমি কি রেজাল্ট করতেছো সেটা হচ্ছে বিষয়। তো এখন ভার্সিটিতে চান্স পাচ্ছ কিনা সেটা একটা বিষয়, দ্যাটস দ্য ম্যাটার। সো ডাজন্ট ম্যাটার তুমি আসলে কোন রেজাল্ট করেছো বা কি করেছো সেটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে আসলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছ কিনা। আর তোমরা যেহেতু সি ইউনিটের সবাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন্তু অন্যান্য সব ফ্যাকাল্টির থেকে স্পেশাল হচ্ছে বিজনেস ফ্যাকাল্টি, ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ, এটা কিন্তু সবচেয়ে আলাদা। এখানে যে ই লাইব্রেরিটা আছে এটা কিন্তু দক্ষিণ এশিয়ার ভিতরে সবচেয়ে বড় ই লাইব্রেরি, ঠিক আছে। আমাদের যে ই লাইব্রেরিটা আছে, এগুলো বলছি আমার কিন্তু হাসি আসছে, কারণ হচ্ছে যে এগুলো আমি আমার কাছে ইউজড, আমি স্বাভাবিক মনে হয়, কিন্তু এগুলো আমি যখন শুনতাম, যখন আমি শুনেছি এই বিষয়গুলো, মানে এতটা ফিলিংস কাজ করতো আমার এগুলোর প্রতি, যে দক্ষিণ এশিয়ার ভিতরে সবচেয়ে বড় এই লাইব্রেরিটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টিতে, এটা ভাবা যায় বিষয়টা, এরকম একটা বিষয় আসলে। যেটা বলি আমি মাঝে মাঝে তোমাদেরকে যে হ্যাঁ আমরা তো এইভাবে ভাইয়াদের প্রতি এতটা ছিলাম যে সবাইকে জিজ্ঞেস করতাম, জিজ্ঞেস করে করে পড়া পড়তাম, শিখতাম যে ভাইয়া কতটুকু করবো, কিভাবে করবো। তো আর আমরা তো তোমাদের কাছে মোটামুটি ভালোই ফ্রি এবং ফ্রেন্ডলি, তাই না, ক্লাস নেই কত ফ্রিলি, ক্লাস নেই কত সুন্দরভাবে বোঝাতে চেষ্টা করি, জানি না তোমরা বুঝো কিনা, মানে চেষ্টা করি আর কি, এই হচ্ছে বিষয়। কিন্তু ঘটনা হচ্ছে যে এই মানে সার্বিকভাবে যদি বলি যে তুমি আসলে তোমার বাবা মাকে প্রাউড ফিল করাতে পারো, এই যোগ্যতাটা তোমার আছে, এই 1.5 মাসের মধ্যে তুমি এই যোগ্যতাটা গেইন করতে পারো। এই গেইন করার জন্য তোমার যেটা করতে হবে, তোমার কোনো মেধা লাগবে না, যে তোমার মেধা ভালো না, তোমার সারা বছর তুমি রেজাল্ট খারাপ করেছো এইচএসসি তে এসএসসি তে, জীবনে ভালো স্টুডেন্ট ছিল না, তুমি এই 1.5 মাসের মধ্যে নিজেকে চেঞ্জ করতে পারো। কারণ এখানে ইংরেজিতে কোনটা সাবজেক্ট কোনটা ভার্ব এটা যদি তুমি চিনো, তাহলে তুমি ইংরেজিতে 5 নাম্বার পাবা বা ভালো মার্কস পাবা। এটা তোমার ডিপেন্ড করবে এই 1টা মাস বা 1.5 মাস সামনে তুমি কিভাবে পরিশ্রম করবা, ঠিক আছে। পরিশ্রম করবো বলতে এমন আহামরি না যে সারা তো দিন 24 ঘন্টা পড়তে হচ্ছে, দিন মানে 24 ঘন্টা, এখানে যদি তুমি 10 ঘন্টা পড়ার জন্য রাখো, আলাদা করে আমাদের থাকতেছে 14 ঘন্টা। 14 ঘন্টার ভিতরে 6 ঘন্টা আমরা বাদ দিলাম ঘুমের জন্য, ঘুম মানে 6 ঘন্টা না, অনেকে তোমরা রাত জেগে থাকো, তারপরে 3-4 ঘন্টা ঘুমাও, তার মানে 6 ঘন্টা আমি সময় দিচ্ছি তোমাদেরকে ঘুমের জন্য, তো 6 ঘন্টা ঘুম। তারপরে 14 ঘন্টার ভিতরে 6 বাদ দিলে কত থাকে, 8 ঘন্টা। তো 8 ঘন্টা তুমি একটা ক্লাস থাকে প্রত্যেকদিন 2 ঘন্টা, আর বাকি এই যে আমাদের 6 ঘন্টা থাকবে, সেটা তুমি খাওয়া দাওয়া করো, গোসল করো, বাসার যা যা কাজ 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 আছে সব করো, মোটামুটি প্রয়োজনে যা আছে, তো এগুলো বাদ দিলে কিন্তু 10টা ঘন্টা থাকছে, সব করেও 10টা ঘন্টা থাকছে। ওই 10 ঘন্টার ভিতরে কিন্তু আবার ওই ওই যে ওই 8 ঘন্টার ভিতরে কিন্তু ফেসবুকটাও থাকছে, তুমি ফেসবুকটা আধা ঘন্টা 1 ঘন্টা ইউজ করতে পারো। এমন না যে তোমার সারা রাতই অ্যাক্টিভ থাকতে হবে বা ফেসবুকে থাকতে হবে, তুমি 1-1.5 ঘন্টা প্রত্যেকদিন ইউজ করো, আস্তে আস্তে ব্যবহারটা কমিয়ে দাও, একদিন আসো না, 2 দিন পরে পরে আসো, এরকম ভাবে আসো।
তো এভাবে আসলে আমাদের ইউটিলাইজ করতে হবে টাইমটাকে, এবং এটার মাধ্যমে আমরা চেঞ্জ করতে পারি আমাদের নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি অন্যভাবে, অনন্য রূপে। নিজের নামটাকে একটা ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি। তুমি এখানে ধরো তোমার নাম তো শাকিব খান না, হ্যাঁ, তোমার নাম তো সাকিব আল হাসান না, তোমার নাম তো লিওনার্দো ডি ক্যাপ্রিও না, তোমার নাম তো ক্যাট উইন্সলেট না। তো তুমি তো ব্র্যান্ড না, কারণ ওরা হচ্ছে ব্র্যান্ড, ওদের নাম। এখানে শাকিব খান একটা ব্র্যান্ড। তুমি হাসবা যে হ্যাঁ শাকিব খান নিয়ে এক্সাম্পল দিচ্ছে, কিন্তু বাংলাদেশে শাকিব খানের সবাই চেনে, তো সেটাও একটা ব্র্যান্ড। তো যাই হোক না কেন, ঘটনা হচ্ছে যে ওরকম তোমার এলাকাতে তুমি তোমার নামটাকে ওরকম করতে পারো যে তুমি এভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টিতে চান্স পাও। তো যার জন্য যেটা বললাম যে ইংরেজিতে তুমি যদি কোনটা সাবজেক্ট কোনটা প্রোনাউন এটা যদি চিনো, তাহলে তুমি ইংরেজিতে ভালো নাম্বার পাওয়ার যোগ্যতা রাখো। তোমার যেটা করতে হবে, ভালোভাবে ক্লাসগুলো করতে হবে, ক্লাসগুলো করে যেদিন যেটা ক্লাস হবে সেদিন সেটাই আমাদের বাসায় প্র্যাকটিস করে ফেলতে হবে, আর বাকি সব দিন মেমোরাইজিং পার্ট করতে হবে। আর আপাতত নভেম্বর মাস পর্যন্তই তোমরা এইটা পড়ো, কোনটা, যে মেমোরাইজিং পার্টটা পড়ো। ডিসেম্বরে গিয়ে তোমরা কি করবা, ডিসেম্বর শুরু থেকেই রিটেন পার্টটা শুরু করবা। তো এই হচ্ছে বিষয়, আর কথা না বলি, অনেক কথা বললাম, আসলে তোমাদের হয়তো বিরক্ত লাগে এগুলো বললে। ওই কয় আওয়ার করে পড়েছিলাম বলতে ওই 10, 11, 12 এরকম আওয়ারই হয়েছিল, বিষয়টা বুঝতে পেরেছেন? এরকমই আসলে 10 ঘন্টা পড়লে আসলে এনাফ। এখানে বলছে রবিউল হাসান শুভ যে তার ক্লাস করার পরে জায়ান একটা ব্র্যান্ড হয়ে গেছে। যাই হোক, হ্যাঁ জায়ান নিয়ে বারবার এখন তোমাদের কিন্তু বিরক্ত লাগে, আমি বুঝতে পারি, কিন্তু এই যে তোমাদেরকে যে অতিরিক্ত কথাগুলো বলি তোমাদের হয়তো বিরক্ত লাগে, তাই না? খুব খারাপ লাগে, তাই না, এগুলো শুনলে যে ভাইয়া আসলে এগুলো কি বলে ক্লাসে, মানে ফালতু কথা বলে, এগুলো ফাউল কথা বলছে, যে কি জেলাস ফিল হওয়া, কি কম্পিটিশন, এগুলো কি বলে এগুলো, তাই না? মানে খুব খারাপ লাগে না বিষয়গুলো? তোমাদের ফানি লাগে খুব, মানে খুবই মানে লেম মনে হয়, লাগে যে কি বলে ভাইয়া মাঝে মাঝে এগুলো, কোন কিচের আলাপ এগুলো শুরু করে, ক্লাস নিবে। আচ্ছা, এই হচ্ছে বিষয়। যাই হোক, সো তো তোমাদেরকে একটু কথা বলার সুযোগ দিলাম, বলো কে কার কি কথা আছে দেখি। আরে না ভাইয়া, একদমই না। আমার তো উল্টা ইন্সপায়ার্ড ফিল হয়। আমি তো চাই আমি আপনার মতো একটা জায়গায় যেতে পারি। আচ্ছা, তো আপনারা যেটা করবেন, ভাইয়া আপনারা ভালোভাবে ক্লাস করুন, চান্স পেলে কিন্তু টিচার হওয়ার যোগ্যতা থাকবে আপনাদের, চান্স পেলে কিন্তু স্কলারশিপ ক্লাস নিতে পারবেন, ঠিক আছে? হ্যালো ভাইয়া, ভাই বলেন। চান্স পেলে আমি মোটিভেশন সাবজেক্ট নিয়ে ক্লাস করাচ্ছে। মোটিভেশন নিয়ে ক্লাস নেবেন? এই আপনি যেমন নিতে আছেন ক্লাসে, তার মানে এই মোটিভেশনটা আসলে তোমাদের ভালো লাগে না, বুঝতে পারছি বিষয়টা। না ভালো লাগছে বললাম, ভালো লাগছে দেখে তো বললাম। তোমরা এইভাবে তোমরা কেন কি শোনো, তোমরা কথা শোনো, মোটিভেশন নিয়ে কেন ক্লাস নিবা? তোমরা ইংরেজি ক্লাস নিবা আমার মতো করে, এভাবে মনস্থির করো যে হ্যাঁ, যে ইংরেজি বাইয়ার ক্লাস করতেছি, এভাবে শিখতেছি, এভাবে যেন ক্লাসটা নিতে পারি। তোমরা যখন একটা জিনিস শেখার উদ্দেশ্যে পড়বা তখন কিন্তু সেটা বেশি দিন মনে থাকবে। তো এইভাবে শিখো যে হ্যাঁ এটা ব্যাখ্যা কিভাবে দিতে হয়, এইভাবে ব্যাখ্যাটা দিব। একটা জিনিস দেখবা যে বোঝা কিন্তু সহজ, বোঝানো কিন্তু কঠিন। অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আছে, সেকেন্ড হয়েছে, ফার্স্ট হয়েছে। যেমন 2016 সালে একজন ফার্স্ট হয়েছিল আমাদের বছরে বা ওরকম সময়ে। তো তখন তাকে ক্লাসে দেওয়া হয়েছে, স্টুডেন্ট বলেছে যে ভাইয়া আসলে উনি খুব ভালো স্টুডেন্ট, ঠিক আছে, কিন্তু আসলে উনি ফার্স্ট হয়েছে, ঠিক আছে, ওনাকে রেসপেক্ট করি, কিন্তু ওনার ক্লাস আসলে আমরা বুঝতে পারিনি বা বুঝি না, আসলে আমাদের টিচার অন্যটা লাগবে, এভাবে বলেছে। কিছু করার নেই আসলে, কারণ হচ্ছে অনেকে ভালো স্টুডেন্ট আছে ক্লাস নিতে পারে না, বুঝাতে পারে না। তো তোমরা ভালোভাবে এমন ভাবে শিখবা যেন অন্যকে বুঝাতে পারো, এই হচ্ছে বিষয়। আর আরেকটা জিনিস বলছিলাম, তোমাদের এইভাবে মোটিভেশন দিয়ে এত ফ্রিলি ক্লাস নেই, ফ্রেন্ডলি কথা বলি, তোমাদের কাছে মনে হয় মানে লাগে, মানে ভাইয়ার মানে আমাকে স্পেশাল মনে হয়, লাগে না, তাই না? যে ভাইয়া তো সবই বলে, সব বিষয়ে কথা বলে। না ভাইয়া ভালো লাগে। আরেকটা বিষয় হচ্ছে আমি খুবই আফসোস ফিল করি এখন যে তোমাদেরকে খুব সহজ করে ক্লাসগুলো বুঝাই দিচ্ছি, কারণ দেখি যে অনেকের কাছে, আমাদের স্কলারশিপ অনেকের কাছে অনেকে টিউশন পড়ছে। তো আমার কাছে কেউ বলে না যে ভাইয়া টিউশন পড়বো আপনার কাছে, কারণ হচ্ছে যে আমি তো সহজ করে ক্লাসেই বুঝিয়ে দিয়েছি, কেউ কারো আর দরকার পড়ে না পড়ার, বুঝতে পেরেছো বিষয়টা? তো এখন মনে হয় যে এদেরকে কেন সহজ করে বুঝাচ্ছি। এই জন্য ভাইয়ার চাহিদা জায়গায় জায়গায়। আমরা মোহাম্মদপুরে চাই, যাত্রাবাড়ি চাই, লক্ষ্মীবাজারে সবাই চায়। না, এটা তো ভাইয়ার প্রাউড হওয়ার কথা। প্রাউড তো হবই, ভালোই লাগে, কিন্তু এই যে ভাই সবকিছুর পরে তো টাকাটাই ম্যাটার। যাই হোক না, ওই যে কথাগুলো শুনলে শরীরে একটা হিট আসে।
যেটা বলছিলাম যে আমাদের স্কলারসই অনেকেই অলরেডি দেখি যে 4-5টা করে টিউশন করাচ্ছে। হ্যাঁ, তো আমি বলি যে আরে ম্যানেজমেন্ট পড়াই ইংরেজি পড়াইতেছে, ক্লাস নেই ম্যানেজমেন্ট, সে করাচ্ছে ইংলিশ টিউশন। মানে এগুলো শুনে ফানি মনে হয় আমার কাছে। তো মানে আমাদের কাছে কেউ বলে না, কারণ ক্লাসেই তো আমার এনাফ, তাই না? ক্লাস করলেই কিন্তু বুঝতে পারতেছো তোমরা। ঠিক আছে আচ্ছা ভাইয়া, হ্যাঁ ভাই আমি ওই যে FC 21 এর ওই যে হতভাগা মানে ছাত্র, ওই যে যে মানে সকালে লেকচার 4টা মানে মিস করছিলাম, মানে এটা তো এখন বলছিলেন যে 8টার দিকে আছে ক্লাস, তুমি ইয়ে করো। তো ভাই আমি আসলে আমি এক্সট্রিমলি সরি যে আসলে এখন আমি ভেবেছিলাম যে 4 নাম্বারই হবে, কিন্তু এখানে এসে দেখছি 3 নাম্বার, মানে এদের 3 নাম্বারটা হয়নি। So ভাই এটা ওইটা যদি- সোমবার 12টার দিকে হবে। হ্যাঁ হ্যাঁ, ওই যে তোমার ফ্রেন্ড বলে দিয়েছে যে সোমবার 12টার দিকে মনে হয় ক্লাস হবে, আবার এইটা লেকচার 4টা হবে। ও আচ্ছা। না না, এরপর তো সলভ ক্লাস হবে, ভাই আমাদের পড়া শেষ না? এরপরে সলভ ক্লাস হবে না। আমাদের পড়া শেষ না, তবে শেষ হলে লাঞ্চ করবেন। তবে এখন লাঞ্চ করে করে আপনারা ক্লাস করতে পারেন, সমস্যা নেই, কারণ এখন টপিক নাই আর। তবে এখন দেখিয়ে দিব লেকচারে কি কি দাগিয়ে রাখবেন, আর 2-1টা সলভ করাবো, মানে 4টার মধ্যে শেষ করবো ইনশাল্লাহ, 3:51 বাজে। সো তাহলে কি আমরা একটু solve- তো ভাই ওই যে লেকচার 4টা কি পাবো না? হ্যাঁ ভাইয়া? ওটা তো শুক্রবার হ্যাঁ। হবে, তাহলে পরের সপ্তাহে। তাহলে হ্যাঁ। আগামী শুক্রবার 2:30টার দিকে পাবা। হ্যাঁ হ্যাঁ, আগামী আচ্ছা। শুক্রবারে। হ্যাঁ এমন আচ্ছা, সময়- ধন্যবাদ ভাইয়া। এমন সময় কি যে ক্লাস আচ্ছা, শুরু হয়েছিল? তুমি আমাকে নক দেবে, তোমাকে জানাবো, সমস্যা নেই। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। তো দেখো সবাই লেকচারে চলে যাও। আমি যেদিন সলভ ক্লাস নেব, অর্থাৎ নেক্সট যে ক্লাসটা নেব সলভ ক্লাসটা, তোমরা ভালোভাবে 3টা লেকচার দেখে আসবা, যাতে যার যেখানে প্রবলেম আছে যেন সেখানে বলতে পারো যে হ্যাঁ ভাই আমার এত নাম্বার প্রবলেম, এত নাম্বারটা কেন অ্যান্সার হয়েছে। অনেকে মেসেঞ্জার আমাকে টেক্সট করো, মেসেঞ্জারে তো ধরো আমি বুঝাতে পারি, কিন্তু বুঝালে হয়তো বুঝবা না তোমরা ভালোভাবে, যেটা মুখে আমরা বারবারই যেটা যেভাবে বুঝাই। সো ঘটনা হচ্ছে যে ভালোভাবে দেখে আসবা কোনটা প্রবলেম, মার্ক করে আনবা। এমন না যে এবার গণহারে সবগুলাই দাগ দিয়ে আনবা যে সবগুলা প্রবলেম। যেটা তোমার প্রবলেম হয়েছে সেটা তুমি মার্ক করে আনবা, কারণ সেটা তোমার বোঝার রাইটটা আছে, আমার বোঝানোর ওটা রেসপন্সিবিলিটি আছে, তাই না? সেই হচ্ছে বিষয়। তো যেখানে কি মার্ক করেছো, এটা কি করো, এই যে এখানে আর্ট করেছো কি, এটাকে দ্বারা করতেছি আমি, এখানে আর্ট করো কেন তোমরা? আচ্ছা, তো ক্লিয়ার করেছি, সমস্যা নেই। দেখো, তো এখন সবাই লেকচার শিটে চলে যাও। এই যে প্রথম, সরি এটা তো আমি 3 নম্বরে 2 নম্বরে চলে গেছি। আচ্ছা, দেখো লেকচার 3। তো এখানে যেটা আছে যে ডিপেন্ডেন্ট ক্লজ কোনো ওয়ার্ড বা ফ্রেজের পরে বসে তাকে মডিফাই করে, এটা আমি সব লিখিয়ে দিয়েছি। এখানে 2-1টা এক্সাম্পল দেখে নিও, বারবার এখানে। আচ্ছা, তো এগুলো দেখে নিও সুন্দরভাবে, ঠিক আছে? যে রেস্ট্রিকটিভ, নন রেস্ট্রিকটিভ, এগুলো একটু দেখে নিও। আমি অবশ্য সব শর্টকাট করে লিখিয়ে দিয়েছি, যদিও লেকচার শিটে বড় বড় করে লেখা আছে, এগুলো দেখার দরকার নেই। আর বলেছে যে ফলোইং ইজ এ লিস্ট অফ অ্যাডজেক্টিভ ক্লজ মার্কার। বিষয়টা এমন না যে এই ক্লজ মার্কার গুলো অ্যাডজেক্টিভ ক্লজে বসে, এই ক্লজ মার্কার গুলা অ্যাডভার্ব ক্লজেও বসতে পারে, আবার ইয়েতেও বসে, নাউন ক্লজেও বসে। তোমরা জাস্ট দেখে নিবা যে এই যে কোনগুলা কি বোঝায়। যে হুইচ, এটা ব্যক্তিবাচকও বোঝায়, বস্তুবাচকও বোঝায়। হ্যাঁ, আবার দ্যাটটা ব্যক্তিবাচক বোঝায়, বস্তুবাচকও বোঝায়, আবার হুইচটা শুধু বস্তুবাচকই বোঝায়। তবে সাবজেক্ট এবং অবজেক্ট 2 হিসেবে কাজ করে হুইচ এবং দ্যাট। তো সাবজেক্ট হিসেবে কখন, যখন ভার্বের আগে থাকে, আর ভার্বের আগে না থাকলে অবজেক্ট হিসেবে, এগুলো একটু দেখে নিও। তারপরে যে কোয়ান্টিটি ওয়ার্ডের সাথে অফ থাকলে ক্লজ মার্কার বসে, এটা আমি সুন্দরভাবে বিস্তারিতভাবে লিখিয়ে দিয়েছি। এই টেবিলটা একটু দেখো, টেবিলটাতে যেটা বলছে যে এখানে আসলে এই যে প্রিপোজিশন, মাঝে মাঝে ক্লজ মার্কারের সাথে প্রিপোজিশন ব্যবহার করা হয় প্রপার ওয়ার্ডের জন্য বা মিনিং এর জন্য, অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ করার জন্য প্রিপোজিশন ব্যবহার করা হয় ক্লজ মার্কারের সাথে। এই বক্সটা একটু দেখে নিও, এটা পারবা তোমরা। আর এই যে যেগুলো আছে এগুলো দেখার দরকার নেই, যে এখানে এই যে এই অংশটুকু দেখার দরকার নেই, এগুলো কোথায় দিচ্ছে আর কি, এগুলো কোনো দরকারই নেই। তো এখানে এক্সারসাইজ আছে, এক্সারসাইজ গুলো করবা, 15টা এক্সারসাইজ। তারপর আছে রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ, এই যে রিডিউস করার নিয়ম টিয়ম সব দিছে। আপাতত আমি কিন্তু 2টা জিনিস ক্লিয়ার করে দিয়েছি, 2টা জিনিস তোমাদের জানতে হবে, রিডিউস করার শর্ত, রিডিউস করার নিয়ম, আমি আলাদা করে লিখিয়ে দিয়েছি। তো এখানে এত কিছু না করলেও হবে, তোমরা যদি খাতা খুলে আমার জাস্ট পড়ানোগুলো খেয়াল করো, তাহলেই তোমরা পারবা বা সলভ করতে পারবা প্রশ্ন। তারপর দেখো স্ট্রাকচার অফ অ্যাডজেক্টিভ ক্লজ, এখানে 4টা স্ট্রাকচার দিয়েছে, 3টা স্ট্রাকচার তোমরা দেখতে পারো, এই 3 নাম্বারটা বাদে, অর্থাৎ 1, 2 এবং 4 নাম্বারটা দেখতে পারো। প্রথমটা হচ্ছে ওই যে 2 দিকে কমা থাকে, অর্থাৎ নন রেস্ট্রিকটিভ। আর রেস্ট্রিকটিভ যেখানে কমা থাকবে না, এখানে প্লাস প্লাস দিয়ে থাকবে আর কি সব অংশ। আর এই যে অ্যাপোজিটিভ কখন থাকে, যখন এই যে প্রথম অংশে অ্যাপোজিটিভ থাকে।
বিষয়টা এমন না যে প্রথম অংশে পরেও থাকবে। অ্যাপোজিটিভ মানে কিন্তু আমি আলাদা করে বিস্তারিত একটা ক্লাস নিয়ে নিয়েছি তোমাদের, যে অ্যাপোজিটিভ মানে যেটা আসলে অ্যাডজেক্টিভ ক্লজের মতোই, তবে সেখানে কোনো ক্লজ মার্কার বা ভার্ব থাকবে না। এগুলো দেখে নিও। তো এখানে রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ থেকে প্রশ্ন দিয়েছে, এগুলো দেখবা সুন্দর করে। তারপরে ইট এবং দেয়ার সম্পর্কে আমি দেখিয়েছি, দেয়ার মানে কি বুঝে এখানে আমি সব দেখিয়ে ফেলেছি এখানে, এগুলো দেখার দরকার নেই আলাদা করে, তবে বাসায় যদি দেখো একটু দেখে নিও। আর এই ইট দিয়ে লাস্টের দুইটা স্ট্রাকচার আমি দেখিয়েছি, যে কখন দ্যাট বসে কখন ইনফিনিটিভ বসে প্রায় শেষ দিকে। তবে তোমরা চাইলে প্রথম দুইটাও দেখে নিতে পারো, প্রথম দুইটা ওই একই টাইপের, যে কখন দ্যাট বসবে কখন ইনফিনিটিভ বসবে অ্যাডজেক্টিভ থাকলে, দেখে নিও। আর এটা হচ্ছে ইট এবং দেয়ার রিভিউ কোশ্চেন আছে, এগুলো মোটামুটি একটু বাসায় প্রিভিয়াস এর কোশ্চেন কিন্তু এখান থেকে আছে, সো প্রিভিয়াস এর কোশ্চেন গুলো বেশি ইম্পর্টেন্ট দিয়ে সলভ করবা, এই হচ্ছে বিষয়। আর তোমরা অনেকেই আমার ফোন নাম্বার চেয়েছিলে প্রথম ক্লাসে, তো অনেকেই মনে হয় আমার নামটাও তুমি জানো না। আল্লাহ, আহমেদ অর্ক, তুমি এখন আমার নামই জানো না, এটা কোনো কথা? সলভ ক্লাস কবে? 3টা লেকচারের পর পর সলভ ক্লাস হবে, সো নেক্সট ক্লাসটাই তোমাদের সলভ ক্লাস হবে। তোমরা সব দেখে আসবে যে কোথায় কোথায় প্রবলেম আছে। আমার নাম এখানে লিখতেছি, বুঝছো? তুমি দেখতে পারো তাহলে আমার নামটা। তুমি আমাকে ফেসবুকে রিকোয়েস্ট দিও, নিউ স্টুডেন্ট কেয়ার করার। তো তুমি যেহেতু নিউ স্টুডেন্ট, তুমি ফেসবুক গ্রুপ থেকে লেকচার 1 এর রেকর্ডটা দেখে নিও ভিডিও। এই যে আমাদের আইজান স্যার স্পেলিং ভুল করেছো, রেডমি এখানে হবে আই জেড হবে, যে হবে না, ঠিক আছে? তো ফার্স্ট ক্লাস অনেকে নাম্বার চেয়েছিল আমার, আমি তো প্রথম ক্লাসেই কাউকে ভাবে কন্টাক্ট নাম্বার দেই না, কারণ স্টুডেন্টকে আগে চিনে নেই, তারপরে আসলে জিনিসটা দিতে হয় যে আসলে তারা আসলে দেওয়ার যোগ্য কিনা। যাই হোক, তো ঘটনা হচ্ছে এখন কি আমি তোমাদেরকে কন্টাক্ট নাম্বারটা দিব বা দেওয়া উচিত কিনা? লেকচার 1, আচ্ছা আচ্ছা। তো যেটা বলছিলাম যে অনেকে তোমরা নাম্বার চেয়েছিলাম, আমি কি নাম্বারটা দিব? আচ্ছা আচ্ছা। সো আগেই বলে নিচ্ছি, নাম্বারটা দিব ঠিক আছে, কিন্তু যেটা বলে নিচ্ছি সেটা হচ্ছে যে তোমরা যে কোনো দরকার হলে, ধরো একটা বিষয় টপিক বুঝতেছো না, যে ভাই এই রিডিউস ক্লজে তো এখানে একটু ঝামেলা হচ্ছে আমার, তো কল করতে পারো, আমি বুঝিয়ে দিতে পারি যদি ফ্রি থাকি। তবে এটা দিচ্ছি এই জন্যই, কারণ টেক্সটে অনেক সময় টেক্সট করে, আমি তো সবসময় বুঝাতে পারি না, একমাত্র রাতেই ফ্রি থাকি। আর রাতেও তো আমি সবাইকে তো ওভাবে টাইম দিতে পারবো না, তাই না? আমার একটা পার্সোনাল টাইম আছে বা সময় আছে, অনেক কাজ টাজ থাকে। তো এখানে আমি তাহলে নাম্বারটা দিচ্ছি, সমস্যা নেই, তোমরা মানে ডিস্টার্ব করো না আবার, কিন্তু অনেকেই কিন্তু এরকম করে। সো আমি কিন্তু তোমাদেরকে ভালো ব্যাচ হিসেবে চিনি, তো আমি নাম্বারটা দিচ্ছি, তোমরা কেউ ডিস্টার্ব করো না কিন্তু আবার ফোন দিয়ে বারবার। জিরো 1 7, নিজের নাম্বার নিজেই কনফিউজড হয়ে যায়, এটা মানে ঠিক আছে কিনা, মানে নাম্বার ভুলে যায় আসলে। 07687887701, আচ্ছা। তো গিয়েছে কি মেসেজটা? আচ্ছা, গিয়েছে মনে হয় এখন। সো আচ্ছা ঠিক আছে, তো এইটাই হচ্ছে আমার যেটা কন্টাক্ট আপনারা চেয়েছিলেন আসলে। তো রিফাত তাসনিম বলছে সেম ভাই, আমিও নাম্বার ভুলে যাচ্ছি। ঠিক আছে, যাই হোক, তো তুমিও ভুলে যাও, তোমার সাথে তাহলে আমার একটা মিল আছে। যাই হোক, তো এখন তাহলে আমরা ক্লাসটা শেষ করতে পারি আজকে এখানে? ক্লাসটাকে আমরা এখন শেষ করতে পারি? আচ্ছা, তো জি ভাইয়া, জি রিফাত তাসনিম, জান্নাতুল মাওয়া জি ভাইয়া বলেছে, আচ্ছা। সো অর্পিতা দিয়ে বলেছে জি ভাইয়া। ঠিক আছে, তাহলে সবাই তো মোটামুটি ক্লাসটা বুঝেছি, তাই না? তো বাসায় কিন্তু একটু দেখতে হবে ভালো করে, বাসায় খাতায় যেগুলো নোট করেছেন সেগুলো সিরিয়ালি দেখবেন এবং লিখে লিখে একটু মনে রাখবেন যে রিডিউস করা যায় কিভাবে, এটা পড়ার পরে একটু লিখে নিবেন, তাহলে এটা মনে থাকবে বেশি করে। ফেসবুকের পুরো নামটা আইজান মশিউর সার্চ দিন, তাহলে পাবেন। আইজানটাই সার্চ দিন, পেয়ে যাবেন, সমস্যা নেই, ওখানে থাকবে, মিউচুয়াল থাকবে অনেকে। তো তাহলে আমি ক্লাসটা এখন শেষ করছি। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর করোনার শুনলাম যে প্রকোপ বাড়ছে, তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই।